Operation Hunt Down, it's not a protest anymore. It's a war now. দর্শকবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে এই জিনিসটাই দেখা যাচ্ছে। বুঝতেই পারতেছেন স্পষ্টভাবে বাংলাদেশ একটা কঠিন মুহূর্তের ভেতর দিয়ে যাচ্ছে। ডেফিনিটলি বাংলাদেশের প্রায় সবকিছুই বলা যায় যে কমপ্লিট শাটডাউনের যে বক্তব্য এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ একটা উত্তাল একটা অধিকার আন্দোলনের দিকে গিয়েছে এবং এটা আসলে বর্তমানে যে পর্যায়ে আছে এটা খুবই বাংলার আকাশে বলা যায় চরম একটা ঘনঘটায় এসে পড়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলার মানুষের মুখে মুখে যে বক্তব্য এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা দাবি, সেটা হচ্ছে গণতন্ত্র মানুষ চাচ্ছে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাক যাক। এটাই, এই বক্তব্যটাই মনে হচ্ছে যেন সবার স্পিরিটে। কেন বলতেছে এই কথা? আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের অধিকারের জন্য মানুষ কথা বলতেছে এখন। সাধারণ একটা কোটা আন্দোলন এই পর্যায়ে যাওয়ার যৌক্তিকতাটা কি? এই পর্যায়ে যাওয়ার যৌক্তিকতার জন্য অনেক ধরনের বিশ্লেষণ আমরা আলোচনা করব। তবে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি যে সাধারণ আন্দোলনের উপর সরকারের যে বৈরী মনোভাব, সরকারের যে শক্তি, যে ছাত্রলীগের যে আক্রমণ এবং সেই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে তাদের যে প্রতিক্রিয়া এবং সব ছাত্রদের যে বিশেষ করে মেয়েদের উপর আক্রমণ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে আক্রমণ, সেই আক্রমণের পরেই আমরা দেখতে পেলাম যে এটা একটা ভায়োলেন্সের রূপ নিল এবং সেই ভায়োলেন্স সারা দেশে এখন এমন অবস্থায় পড়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোনোভাবেই একটা স্বাভাবিক অবস্থায় নেই। বিশ্ব পরিমণ্ডলে যে বিভিন্ন সংবাদ মাধ্যম আছে সেখানেও আমরা যেগুলো একটু দেখতে পাচ্ছি, সেখানে কিছু নিউজ আসতেছে যেটার ভিত্তিতে এখন মোটামুটি বলা যায় যে আর্মি ব্যবহার হচ্ছে, সেনাবাহিনী মাঠে আছে। সেটার রকম প্রকরণ স্পষ্টভাবে বলা আসলে কঠিন, কারণ সরকারিভাবে ওইভাবে কোনো বার্তা নাই। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কনস্পাইরেসি থিওরি আসতেছে। আমরা আলোচনা করতেছি মূলত এটাই আমাদের আজকে উদ্দেশ্য যে দর্শকবৃন্দ আপনারা সচেতন থাকতে হবে। কারণ বাংলাদেশের যে এই একটা সাধারণ একটা কোটা আন্দোলন, একটা বিক্ষোভ, এটা জাতীয় একটা বিষয়ে পরিণত হচ্ছে। তার পেছনে এখন নতুন কনস্পাইরেসি থিওরি আসতেছে। কেন কনস্পাইরেসি থিওরি বলতেছি? বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে পদ্ধতিতে রাষ্ট্র চলতেছে, এই রাষ্ট্র চলার যে রাজনৈতিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভেতরে যে আপস অ্যান্ড ডাউনস আছে সেগুলোকে কেন্দ্র করে এখন বিষয় আসতেছে, এটা কি আসলে বাংলাদেশের মানুষের সাধারণ ছাত্রের আন্দোলন, নাকি এটি বিএনপি জামাতের আন্দোলন, নাকি এটি বহিঃশত্রু? আমি স্পষ্টভাবে বলতে হচ্ছে এখন কথাগুলো যে বহিঃশত্রু আমেরিকার এখানে কোনো রোল প্লে করতেছে কিনা, অর্থাৎ বিশ্ব যে রাজনীতি চলতেছে। আমরা জানি যে বর্তমানে যে আমাদের যে সরকার, শেখ হাসিনার সরকার, প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু ভালো নয়। এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্ক আমরা দেখেছি এবং সত্যি কথা বলতে কি এই সম্পর্কের যে একটা ইতিও আমরা মোটামুটি দেখেছি। ইতি কেন বলতেছি? নির্বাচনের পূর্বে সরকারের সাথে আমেরিকার একটা প্রচন্ড বলা যায় যুদ্ধ, এক ধরনের যুদ্ধই হয়েছে এবং শেষ মুহূর্তে যেটা বলা যায় যে এই সরকার সেই যুদ্ধে জয় লাভ করেছে। সেখানে বিষয় এসেছে যে ভারতের সহায়তা নেয়া, ভারতের সাথে এই যে বহুমুখী যে রাজনীতি ছিল, সেটা থেকে আমরা বলতে পারি যে অনেকটা বের হয়ে সরকার তার বলা যায় যে একপাক্ষিক নির্বাচন দিয়ে অনেকটা নিজের বিরোধী দল, দামি আমরা শব্দগুলো জানি। আমি জাস্ট স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি যে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে মোটামুটি ওই চ্যাপ্টারটা কিন্তু ক্লোজড হয়ে গেছে এবং মনে হচ্ছে যে স্পষ্টতভাবে সরকার জয়ী হয়েছে, আমেরিকা ব্যর্থ হয়েছে, আমেরিকা অনেকটা পিছু হটেছে। সেই জায়গা থেকে সরকার যখন নতুনভাবে দেশ পরিচালনা করতেছে, তখন একটা ছোট আন্দোলন, কোটা আন্দোলন, ছোট একটা ছাত্রদের অধিকার আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সরকারের যে মনোভাব, যে তিরস্কার, তাদেরকে ছোট করে কথা বলা, রাজাকার হিসেবে তাদেরকে শনাক্ত করা, তারই কিন্তু প্রতিবাদই কিন্তু এই বিস্ফোরণটা হতেই পারে। একটা ছোট বিষয়কে কেন্দ্র করে একটা বিস্ফোরণ হতে পারে। তারপরে সেটার উপর বিশ্লেষণ মানুষ যখন দেয়, তখন বিভিন্ন কনস্পাইরেসি কিন্তু ইনক্লুড হতে পারে। কেন এই কথা বারবার বলতেছি? আমাদের সাবধান থাকতে হবে। আসলে আন্দোলনটা স্পিরিট কি ছিল, পরবর্তীতে কোন পর্যায়ে আসছে। এখন বাংলাদেশে আপনারা জানেন বড় দুইটা বড় দল বিএনপি এখানে যে ইনভলভ হয় নাই, এটা আমরা নিশ্চিত, এটা তো বলতে পারবো না, এটা তো বলা ঠিকও হবে না।
এখন বর্তমানের পক্ষে বলতেছি, তারা অবশ্যই যুক্ত হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি জামাতের অন্তর্ভুক্তি দেখতে পাচ্ছি, এবং সেটা হয়তো একটা রাজনৈতিক আন্দোলনে যাচ্ছে। কিন্তু এটা বলা কি ঠিক হবে যে আমেরিকা এটা ঘটাচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে, ভবিষ্যতের দিনের কথা বলতেছি, এখানে যদি সরকার কি এভাবেই থাকবে? সেনাবাহিনীর হাতে কি ক্ষমতা যাবে? সেনাবাহিনী কি সরকার নিজে ব্যবহার করবে? নাকি এই যে একটা chaos যদি হয় এবং এখানে যদি আমেরিকা ইনভলভ হয়, আমি আবার বলতেছি কথাটা, যদি আমেরিকা ইনভলভ হয়, তখন কি আমরা বলব যে আমেরিকাই ঘটনাটা ঘটিয়েছে? একটা বিষয় হচ্ছে আপনি ঘটনা ঘটালেন। তারপরে হচ্ছে সেই ঘটনায় আপনি আ যুক্ত হলেন। পার্থক্যগুলো আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে। যেমন বর্তমানে যদি বাংলাদেশে একটা chaotic সিচুয়েশন তৈরি হয়, এবং যেহেতু আমরা স্পষ্টভাবেই জানি যে আমেরিকা বর্তমান সরকারের পক্ষে না, তো স্বাভাবিকভাবে আমেরিকা তার যে পলিটিক্যাল জায়গা, সেই জায়গা থেকে সে চাইবে, স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারি, যে এই সরকার ক্ষমতায় না থাকুক। সেটা হতে পারে। সেটার কারণে আমরা হয়তো দেখব যে আমেরিকা আ সরকার বিরোধী অবস্থানে আছে। সেক্ষেত্রে কিন্তু সেটা কি আমরা বলতে পারবো যে আমেরিকা এই ঘটনা ঘটিয়েছে? আমি আবার রিপিট করতেছি, আমেরিকা ঘটনা ঘটিয়েছে, এটা এক কথা। কিন্তু আর ঘটনা বাংলাদেশের মানুষ ঘটিয়েছে, সেই ঘটনায় আমেরিকা এসে আ নিজেকে সম্পৃক্ত করতেছে। তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন বিশ্লেষণ করব এবং দর্শকবৃন্দ আপনাদেরও মতামত নেব। এখন আমি ডক্টর তোয়াম্মেলের কাছে যাচ্ছি। আশা করব এই বিষয়ে উনার প্রাথমিক বক্তব্য শুনবো এবং আমরা পুরো বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করব। ডক্টর তোয়াম্মেল। থ্যাংক ইউ শাহিন ভাই। আমার শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। ওকে। আসলে কথাগুলো আপনি বলছেন মোটামুটি ঠিকই বলছেন। হ্যাঁ, এগুলো অনেক ধরনের ফ্যাক্টর এখানে কাজ করে। হ্যাঁ, পলিটিক্যালি যখন আপনি একটা কান্ট্রি রান করে, অনেকগুলো জিনিস এখানে ইনভলভ হয়। যেমন আপনার ধরেন নেইবারিং কান্ট্রি, দেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইনভলভমেন্ট আছে, ইস্টার্ন কান্ট্রি ইনভলভমেন্ট আছে, দেন গ্লোবাল লিডারশিপের যে ব্যাপারগুলো, এগুলো আছে। হ্যাঁ, অনেক কিছু আসে একসাথে। হ্যাঁ, সবগুলো একসাথে মিলেই একটা সিচুয়েশন দাঁড় হয়, ওইটার মধ্যে থেকে দেশটা চালাইতে হয়। ইটস নট এ জোক, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি একটা কান্ট্রি রান করা, সার্বভৌমত্ব রক্ষা করা, জনগণের কথা শোনা, হ্যাঁ, ডেমোক্রেটিক কান্ট্রির ডেমোক্রেসির যে মূল মন্ত্রগুলো সেগুলো মেনটেন করে রাখা, দেন হচ্ছে পাবলিক ম্যান্ডেট নিয়ে আসা, হ্যাঁ, তারপরে অন্যান্য কান্ট্রির সঙ্গে ফরেন পলিসি গুলা ঠিক রাখা, এগুলো ইটস এ লং থিং। ইকোনমিক সিচুয়েশন আছে, এগুলো আছে, অনেকগুলা ফ্যাক্টর একসাথে কাজ করে। হ্যাঁ, বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, আপনার যে সিচুয়েশনটা দাঁড়াইছে এখন, এটা আপনার শুরু হয়েছে বহু আগে শুরু হয়েছে। এটা ভেরি সারপ্রাইজিং ছিল আমার জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট যখন গভর্নমেন্ট এমপ্লয়িজদের বেতন যখন আবার ডাবল করে দিল, সেই দিন থেকেই আমাদের বোঝা উচিত ছিল উই আর নট গোয়িং এট এ রাইট ডিরেকশন। প্রথম যখন আপনার গভর্নমেন্ট এমপ্লয়িজদের বেতন ডাবল করলো, 1 লাখে ডাবল হয়ে গেল, কেন হইলো? উই শুড হ্যাভ থিঙ্ক, এই 1 লাখে ডাবল হয়ে যায় না, ইনক্রিজ তো করতেই হবে। এটা তো মাস্ট করতেই হবে ইনক্রিজ। তাদের অবস্থা তত বেশি ভালো ছিল না তখন, কিন্তু এট এ টাইম যখন ডাবল হয়ে গেল, বিগ হাইক, ইট ওয়াজ নট ভেরি নাইস, ইট ওয়াজ নট ভেরি নর্মাল ইদার। কেন করলো সে, আমরা এখন বুঝতে পারি। তো যে এখন আপনি আসলে এখান থেকে আমি শুরু করি, এখান থেকে আপনি দেখেন, প্রথমে আপনার হচ্ছিল আপনার স্যালারি অনেক হাই করে ফেলার পরে হইলো কি, আপনার দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল বাংলাদেশে। একটা হয়ে গেল আপনার ইকোনমিক পার্সপেক্টিভ, একটা হয়ে গেল এরকম যে একটা খুব হাই আর্নিং হয়ে যাচ্ছে, আর একটা গ্রুপ অত বেশি ইনকাম করতে পারছে না। এই যে যখন গভর্নমেন্ট স্যালারি অনেক হাই হয়ে গেল, তো ওই গভর্নমেন্ট যারা এমপ্লয়িজ ছিল তাদের বেতনটা অনেক হাই, চাকরিটা লোভনীয় হয়ে গেল। আপনি খেয়াল করবেন, আমাদের সময় আমরা যখন চিন্তা করতাম গভর্নমেন্ট জব, আমরা এত বেশি কেয়ার করতাম না, কারণ এর বেতন ছিল না। আমরা সময় কেয়ার করতাম বাংলাদেশে প্রাইভেট জব খুব লুক্রেটিভ ছিল তখন। হ্যাঁ, এখন দেখেন আপনার গভর্নমেন্ট জব চলে আসতেছে, কেন আসতেছে? লট অফ থিংস আর ইনভলভড হিয়ার। জি, তো আমির ভাই, আমাদের আলোচনা তো আজকে ধীরে ধীরে একটু লম্বাই হয়তো বা হবে। তো আমরা দর্শক যুক্ত আসলে যে আমরা দর্শক নেব। তো আমি একজন দর্শককে আসলে নেওয়ার চেষ্টা করি, দেখি উনার কোনো বক্তব্য আছে কিনা। শামীম AKM, শামীম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনার কি কোনো বক্তব্য আছে? বক্তব্য নাই। থ্যাংক ইউ ফর জয়েনিং শামীম।
দ্যাটস ওকে। আমি জাস্ট আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে দেশের এই কারেন্ট সিচুয়েশনে আপনাদের মতামত, মানে আপনারা কি জানতে পারছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত জানা যায় ওইটা তো শামীম। হ্যাঁ ঠিক আছে, ওইটাও জানার জন্য সবাই উদ্গ্রীব এখন বাংলাদেশে। এটা ঠিক বলছেন। হ্যাঁ, এখন পর্যন্ত আসলে যেটা জেনেছি, তমিল ভাই একটু মিউট রাখেন আপনি যখন কথা না বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আসলে তো ওইভাবে স্ট্রং কোনো সোর্স আমার মনে হয়, আপনারা যদি কথা না বলেন একটু মিউট রাখেন, থ্যাংক ইউ। হ্যাঁ, স্ট্রং ওইভাবে তেমন সোর্স আমরা পাচ্ছি না। তবে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ভারতের কিছু গণমাধ্যমে কিছু নিউজ আসতেছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে যে নিউজগুলো আসতেছে তার ভিত্তিতে যদি আমরা বলি যে এখন এই পুলিশের সাথে যে সংঘর্ষ, তারপরে বিজিবির মোতায়েন, এরপর পর্যন্ত তো আমরা ওইভাবে নিউজ পাই নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখন যেটা আমরা পাচ্ছি যে সরকারের আর্মি মাঠে নামানোর চেষ্টা করতেছে একটা দ্বন্দ্বের জায়গায় মনে হয়। তো আমেল ভাই, এই যে সেনাবাহিনী হয়তো ম্যাজিস্ট্রেসি মানে পাওয়ার চাচ্ছে, অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে সেনাবাহিনীও মনে হয় চাচ্ছে না। আমরা মনে হয় এখানে বিশ্লেষণটা করতে পারি এরকম ভাবে যে যেহেতু এটা একটা, সেনাবাহিনীও হয়তো চাচ্ছে না রাজনৈতিকভাবে ব্যবহার হতে। কারণ যদি সেনাবাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার হয় তাহলে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে সম্মান আছে বা তার যে একটা ইন্টিগ্রিটি আছে সেটা কিন্তু নষ্ট হবে। এবং একটা জিনিস আমার মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী এটা বুঝতে পারবে। তারা যে আন্দোলন, ছাত্র আন্দোলনটা দেখেছে, আমার মনে হয় এখান থেকে তাদেরও একটা ভয়ের জায়গা অবশ্যই তৈরি হয়ে থাকবে যে তারা যদি ক্ষমতায় যায়, এই ছাত্ররা একটা রানিং গভর্নমেন্টকে যদি হুমকি হয়, তাহলে সেনা শাসনের কেন হুমকি হবে না? অর্থাৎ সেনারা যদি তারা যদি কু করে ক্ষমতায় নেয়, আমার মনে হয় সেটাও তারা করতে পারবে না। তখন আমার মনে হয় এখন দ্বন্দ্ব যেটা চলতেছে, সরকার হয়তোবা আর্মিকে ব্যবহার করতে চাচ্ছে সাময়িকভাবে আন্দোলনটা দমন করার জন্য। সেটা কতটুকু ভায়োলেন্স হবে সেনাবাহিনী বা সেনাবাহিনীকে কত টাকা ভায়োলেন্স করানো হবে, সেটা ডিপেন্ড করবে আসলে সরকারের ডিসিশনের উপর। যদি সরকার সেনাবাহিনীকে করতে পারে, কনভিন্স করতে পারে মাঠে ব্যবহার করার জন্য। তমেল ভাই, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি কথাগুলো বলি। জিনিসটা হচ্ছে এরকম, সেনাবাহিনী একটা জিনিস, আমি একটা প্রেস রিলিজ আমরা পাইছি, পাওয়া গেছে একটা প্রেস রিলিজ, এটা আমরা শেয়ার করতে পারেন, বাট ডিসক্লেমার থাকা উচিত, এটা সত্যতা কতটুকু আমরা জানি না। কারণ এখন তো আপনার যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু বাংলাদেশে, এটা তো আমরা বলেই নিচ্ছি যে তথ্যগুলো একদম 100% অ্যাকুরেট হবে, সেটা আসলে বলা কঠিন। তবে শেয়ার করে দেন। জি, কোনটার কথা বলতেছেন? একটা প্রেস রিলিজ পাঠাইছি আপনাকে, আমি দেখেন আপনার যে বাংলাদেশ মিলিটারি থেকে একটা প্রেস রিলিজ আসছে, এটা একটা স্ক্রিনশট পাঠিয়েছি আমি আপনাকে, আমি পার্সোনাল ফেসবুকে দেখেন, এটা শেয়ার করেন। এটা আপনারা অন্য বিষয়টা আলোচনা করেন, আমাকে একটু সময় দেন। আমি ওই প্রেস রিলিজটাই আছে এখানে। হ্যাঁ, একটা এই প্রেস রিলিজ শামীম দেখছে, ও জানে। একটা যে ইন্টারেস্টিং জিনিস হলো কি, যে সেনাবাহিনীতে যতদিন আজিজ ছিল, জেনারেল আজিজ যতদিন ছিল, করাপ্টেড ছিল। সেনাবাহিনীতে আজকে নতুন না, সেনাবাহিনী বাংলাদেশে সেই 71 থেকে সেনাবাহিনী বাংলাদেশে ইনভলভ, বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে সেনাবাহিনী ইনভলভ। জিয়াউর রহমান যখন ছিল তখন সেনাবাহিনীর মধ্যে জিয়াউর রহমানের সাপোর্টার ছিল, এরশাদের সময় এরশাদের সাপোর্টার ছিল, কিন্তু আওয়ামী লীগের কোনো সাপোর্টার সেনাবাহিনীতে নাই। ভেরি ইন্টারেস্টিং। এখন আওয়ামী লীগ একটা গ্রুপ তৈরি করতে, কিন্তু সে কতটুকু সাকসেস হয়ে উঠছে আজ পর্যন্ত আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটা রেপুটেশন আছে, তারা হচ্ছে হলো সবাই দেশের প্রয়োজনে তারা আসছে। খারাপও হয়েছে, এরশাদও আসছে, এরশাদও খারাপভাবে ক্ষমতা নিয়েছে, জিয়াউর রহমানও আসছে, অনেকভাবে আসছে। এগুলো অনেক হিস্ট্রি, এগুলা বলতে গেলে এখন অনেক লম্বা কথা। কে রাইট কে রং এই জিনিসগুলা দেখার সময় এই মুহূর্তে না, যে দেশে এক ক্রাইসিস মোমেন্টে এখন আমরা কোনো বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত বা আওয়ামী লীগের কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে এখন আমাদের স্টুডেন্ট গুলার কথা। এই বাচ্চা ছেলেগুলোর উপরে যে আঘাতটা হচ্ছে, এটা এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, তাকে দায় নিতেই হবে, তাকেই দায় নিতে হবে। এখন সিচুয়েশনটা এখন বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু সেনাবাহিনীকে পোষ মানাইতে পারছে এবং পুলিশকে পোষ মানাইতে পারছে, সে বিজিবি যত পারে নাই,
হ্যাঁ, তারপরে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে সে পাস, গভর্নমেন্ট এমপ্লয়ি এখনো 100% হয় না, এটা করার উদ্দেশ্যেই তাকে হচ্ছিল এই কোটা সিস্টেমে যাইতে হচ্ছে এখন, ঠিক আছে, যে 100% তাকে ইয়ে করতে হবে। শামীম মনে যাইতে হবে, শামীম না? ওকে, তাহলে একটা ফোন আসছে, আমি ফোনটা শেষ করে আবার জয়েন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আমরা, যে কোত্থেকে শুরু এটা, তো তখন থেকে বাংলাদেশে হচ্ছিল এই ক্রাইসিস গুলো আসছে। এখন এই যে সে অটোমেটিক এত লোকের বেতন বাড়াই দেওয়ার ফলে যে জিনিসটা হলো, যে গভর্নমেন্ট স্যালারি, যেটা কথা বলছিলাম, আমি হিস্ট্রিতে ফিরে যাই। আমরা ওই হিস্ট্রি বলতে থাকি, মাঝে মাঝে যারা আসে কোশ্চেন করে বা অন্য কোনো নিউজ আপডেট হলে আমরা সেটা জানাবো। হ্যাঁ, মাঝখান থেকে আমরা হিস্ট্রি তো লম্বা হিস্ট্রি বাংলাদেশের। আপনি দেখেন, ইন্টারেস্টিং, এগুলা করে হলো কি আপনার দেশের মধ্যে একটা সেপারেশন হয়ে গেল। এটাকে আপনার হলো গিয়ে আপনার ইনইকুয়ালিটি গ্যাপ চলে আসলো। একটা গ্রুপের প্রচুর বেতন পাচ্ছে, আরেকটা গ্রুপ পাচ্ছে না, গ্যাপ চলে আসছে। আর হঠাৎ করে এতগুলো টাকা গভর্নমেন্টের মধ্যে, এই গভর্নমেন্ট করলো কি, টাকা দিয়ে কিনা শুরু করলো সবাইকে, টাকা ছাপাচ্ছে আর দিচ্ছে, পুলিশের বেতন বাড়াই দিচ্ছে, গভর্নমেন্ট এমপ্লয়িজের বেতন বাড়াই দেওয়ার ফলে হলো কি, টু মাচ ইনফ্লাক্স অফ মানি, ইনফ্লেশন তৈরি হয়েছে বহুত আগে থেকে ইনফ্লেশন তৈরি হয়েছে বাংলাদেশে। বাট কোভিড এর পরে এটা খুব ম্যাসিভ আকারে গেছে। এখন 5-7 বছর ধরে খুব ম্যাসিভ আকারে আছে, কিন্তু এটা শুরু সেই 2010 সাল থেকেই শুরু, লং ব্যাক থেকে তার এই জিনিসগুলো। এটা বহুত প্ল্যান প্রোগ্রাম করেই আপনার আওয়ামী লীগ আসছে এইভাবে, তারা কিভাবে ক্ষমতায় থাকবে, কিভাবে তারা প্ল্যান করবে। 2041 পর্যন্ত তাদের টার্গেট ছিল, ওই পর্যায়ে টার্গেট নিয়ে তারা একটা মাঠে নামছে। এই জন্য তাকে প্রতিটা রন্ধ্রে প্রতিটা জায়গায় তাকে তার নিজের লোক সেট করতে হচ্ছে এই জিনিসগুলো করার জন্য। হ্যাঁ, এটা সে করার চেষ্টা করেছে। একই জিনিস আপনি দেখবেন পৃথিবীতে অনেক কান্ট্রিতে এগুলো চেষ্টা করছে। রোমানিয়াতে করেছে, চায়নাতে আপনার মাংসতুঙ্গ করেছে, এগুলো চায়নাতে করেছে, হ্যাঁ, কন্ট্রোলিং করতে গেছে, এগুলি করছে। তো এই যে পাবলিকের মাঝে পুলিশের বেতন বাড়াই দিল, পুলিশের প্রচুর রিক্রুটমেন্ট হইলো, এগুলো তো সে প্ল্যান করেই করছে। এই লোকগুলোকে তার লাগবে ক্ষমতা থাকতে হলে। তারপর যখন ইলেকশনের সময় আসে, তখনই সে হচ্ছে তার নিজের মতো লোক বসায় দেয়, সে সেট আপ করে। এগুলো তো মানুষ দেখতে পাচ্ছে, নির্লজ্জের মতো যখন সে করছে, পাবলিক দেখছে। বিএনপিরও দোষ আছে, বিএনপি দ্বারা খুব ভালো তেমন কিছু, ভালো ব্যবহার বিএনপি বিরোধী দলের সঙ্গে তখন করে নাই। এই জন্য বিএনপির প্রতি মানুষের সিম্পেথি ছিল না, কোনোভাবেই ছিল না। এখনো আছে কিনা আমার সন্দেহ আছে, এই বিরুদ্ধে মানুষের সিম্পেথি কতটুকু আছে আমার ডাউট। তবে হ্যাঁ, বেশ কিছু কথা শুনতে পলিটিশিয়ানরা বলে যে মানুষ আওয়ামী লীগকে, যে বিএনপিকে পছন্দ করে তা না, আওয়ামী লীগকে ঘৃণা করে বলেই বিএনপিকে সাপোর্ট করে, এটা অনেক লোকের আছে। এই ব্যাপারগুলি এখানে আপনার যোগ হয়েছে আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে আপনি আসেন, এই যে পুলিশ কমিশনার ছিল বেনজিরের কাজকর্মগুলো সে কিভাবে করছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশে প্রচুর লোকজন আছে, তারা হচ্ছিল আপনার রিলিজিয়াসলি তারা মেনটেন করা, যদিও বাংলাদেশ অতটা আপনার ধার্মিক কান্ট্রি নয়, যেমন আফগানিস্তান, পাকিস্তান, তারপরে আপনার ইরান, এই সমস্ত দেশে ধর্ম যে প্র্যাকটিস হয়, এই প্র্যাকটিস বাংলাদেশ অত নাই। তাদের মধ্যে আপনার আল্লাহর ভীতি আছে, এটা আছে তাদের মধ্যে। তারপরে আপনি আসেন হেফাজত ইসলামের যে ঘটনাটা ঘটছে, এগুলো আছে। তো এরকম বিভিন্ন জিনিস, মানুষ কথা বলতে পারে নাই, সাংবাদিকদের, নির্লজ্জের মতো সাংবাদিকদের পাচাটা, এগুলো মানুষ দেখছে বাংলাদেশে। কথা বলা যায় নাই, ফেসবুকে পোস্ট দেওয়া যায় না, লাইক দেওয়া যায় না, কমেন্ট করা যায় না। এই যে মানুষের টুটি চেপে ধরছে সে, এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে এখন। এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে। তো গণজাগরণ মঞ্চের যে ঘটনাটা ঘটছে, এটাও ভেরি ইন্টারেস্টিং ঘটনা, এটাও মানুষ দেখছে। গণজাগরণ মঞ্চের যে ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, ফাঁসি দেওয়ার কাজগুলা হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কতটুকু স্যাটিসফ্যাকশন ছিল সেটা নিয়েও কথা হচ্ছে। হ্যাঁ, ইউকেতে আপনার মনে হয়, এখন আপনার একটা কোর্ট প্রসিডিংস আছে, কোর্ট রুলিং আছে, যে আপনার ওই ইন্টারন্যাশনাল বাংলাদেশ আইসিসি যেটা আছে, ক্রিমিনাল কোর্ট, যে জাস্টিসের যে রায়গুলো, এগুলো এখন তো অ্যাকসেপ্ট করেও না, বলে এটা ঠিক মতো সেট হয় নাই, ওইটা স্ট্যান্ডার্ড ঠিক ছিল না, এগুলো অ্যাকসেপ্ট করে না ইন্টারন্যাশনালি অনেক জায়গায়। এগুলো সবগুলা খুব একত্রিত হওয়ার পরে এটা হয়েছে। তো এখন এই আন্দোলনের যে ঘটনাটা হয়েছে সেটা আমি বলি, যেটা আমি যতটুকু বুঝি,
রিসেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের বেশ কিছু ফেলিউর আছে, হিউজ ফেলিউর আছে বাংলাদেশ গভর্নমেন্টের রিসেন্ট। এই ফেলিউরগুলোর মধ্যে কি কি হয়েছে আমি আপনার বলি। মেইন ফেলিউর যেগুলো হয়েছে তা রিসেন্টলি, তার হলো বেনজিরের দুর্নীতি, জেনারেল আজিজের দুর্নীতি, এগুলো আসছে, বেনজিরের দুর্নীতিটা আসছে, তারপর আবেদ আলীর প্রশ্ন ফাঁস আসছে, হ্যাঁ, এখান দিয়ে আপনার চীনের ইন্ডিয়ার সঙ্গে তার ট্রেন করিডোরের ব্যাপারটা আসছে। এইটার পরে আপনার যে আরেকটা জিনিস যেটা আসছে, যে লাস্ট সে যেটাতে প্রবলেমটা করছে সেটা হলো তার যে সে চায়নাতে গিয়ে খালি হাতে ফিরে আসছে। চায়নার ব্যাপারটা নিয়ে কথা বলবো একদিন সময়, চায়নার সঙ্গে এটার কথা বলতেছিলেন তোয়ামেল ভাই, এই যে এই প্রেস রিলিজের কথা, এটা আচ্ছা, এটার ব্যাপারে আসলে বক্তব্যটা কি একটু বলেন। এইটার ব্যাপারটা হচ্ছে কি আপনার বলি, যে মানে মিলিটারি একটা গ্রুপ, তারা চাচ্ছে না এইটাতে ইনভলভ হইতে। তারা মানে সরকারের কাছে নথি স্বীকার করে, হ্যাঁ, সরকারের কাছে তারা একবারে মানুষের উপরে বেশি হাঁপায় পড়বে, সরকারের প্রতি তারা একটা আনুগত্য দেখাবে, মিলিটারির উপরেও তো আপনার অন্যায় হয়েছে। বিডিআর পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, এটা তারা কিছু না বললেও বিডিআর পিলখানা আমি জানি না আপনার মনে আছে কিনা, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা যখন আপনার আপনার আর্মির ব্যারাকে গেল, যখন সে যখন গেল, ক্যান্টনমেন্টে গেল যখন কথা বলার জন্য, জুনিয়র অফিসাররা অনেকেই তার উপরে ক্ষোভ ঝাড়ছে, আমাদের মধ্যে কেন আমাদের মধ্যে ডিভাইডেশন কেন আসবে। কিন্তু এগুলো তো আসলে অনেক পুরনো হয়ে গেছে। আমার মনে হয় এখন যদি আমরা চিন্তা করি বর্তমানের প্রেক্ষাপটে, স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো কোনো রিস্ক নিতে চাইবে না। সেনাবাহিনীর ভেতরে যদি স্মার্ট গাইজ থাকে, তারা কেন সরকারের ব্যর্থতার যে অংশ হবে কেন? সেনাবাহিনী যদি এখানে সরকারের সহযোগী হয়, তো স্বাভাবিকভাবেই এখন আন্দোলনের যে টার্গেটটা লক্ষ্য করেন, আর আন্দোলনের যে যারা আন্দোলন করতেছে, তারা যাকে টার্গেট করে আন্দোলনটা হচ্ছে, এই সরকারের সাথে পাশে যারা থাকবে তারাও তো সেই টার্গেটেরই অংশ হবে। এখন যদি সেনাবাহিনী যে কোনো ফর্মেই সেনাবাহিনী ব্যবহার হোক, যে কোনো ফর্মেই সেনাবাহিনী ব্যবহার হয়ে যদি সরকার আবার তার ক্ষমতায় পুনর্বহাল বলতেছি এই কারণে, পুনর্বহাল না বলি, যেহেতু ক্ষমতা এখনো আছেই, তারপরেও আসলে অফিসিয়ালি আছে, কিন্তু আনঅফিসিয়ালি একটা টেরিবল সিচুয়েশনে আছে, যেহেতু তো সরকার যেই বিপদে পড়েছে, আমি বলি এখন কারেক্ট ওয়ার্ডিংটাই করি, সেই বিপদ থেকে মুক্ত হয়ে যদি স্বাভাবিকভাবে যেভাবে দেশ চলতেছিল সেই অবস্থায় যদি দেশ আবার ফিরে যায়, তাহলে সরকারের সহযোগী হিসেবে আন্দোলনকারীদের টার্গেট কিন্তু তারা হবে। অর্থাৎ এই সরকারকে ক্ষমতায় এখন যদি আবার থাকে, কন্টিনিউ করে যদি ক্ষমতা সরকার, এই সরকারের সাথে যারাই থাকবে তারাই টার্গেট হবে। এই জিনিসটা কিন্তু স্পষ্ট, এবং সেই রিস্কটা সেনাবাহিনী নেবে কিনা, এটাই হচ্ছে কথা। বিজিবি, তম্মেল ভাই আপনি লক্ষ্য করেন কিছু জিনিস আপনি চেহারা থেকে বুঝতে পারবেন। এই যে বিজিবি যখন মাঠে ছিল, বিজিবির যে মুভমেন্টটা, সেটা কিন্তু খুবই দুর্বল মুভমেন্ট ছিল, স্ট্রং কোনো আমরা কিছু দেখি নাই। পুলিশের আচরণে আমরা দেখেছি, মানে স্ট্রেংথ দেখেছি। এর কারণ হচ্ছে অভ্যাসের একটা বিষয় আছে, কারণ গত 15 বছর ধরে যেভাবে পুলিশটাকে ব্যবহার হয়েছে, তারা তো অভ্যস্ত হয়ে গেছে, সরকার যেভাবেই চাইবে সেভাবেই আচরণ করবে। সেই অভ্যাসেরই কারণেই তারা কিন্তু দমন নীতিতেই আছে। পুলিশের সাথে কিন্তু আন্দোলনকারীদের ওইভাবে আমরা কোনো বন্ধুত্ব দেখছি না, সহযোগিতার কোনো চিহ্ন পুলিশের ভেতরে নেই। পুলিশ কিন্তু সরকারের একদম বাহিনী হিসেবে কাজ করতে। ছাত্রলীগ যেভাবে প্রথমে আন্দোলনকারীদের বিপক্ষে নির্যাতন চালিয়েছে, ঠিক তারপরের মুহূর্তেই যেটা দেখা গেল সেটা হচ্ছে পুলিশ। বিজিবির আমরা ওইভাবে কোনো ভূমিকা দেখি নাই যে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমি অ্যাটলিস্ট দেখি নাই ওইভাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেনাবাহিনী এখন চিন্তা ভাবনা করবে যে আসলে তারা তাদের ফেস ভ্যালুটাকে তারা রক্ষা করবে নাকি এই সরকারকে রক্ষা করবে। এখানে কনস্পাইরেসির কথা বলতেছিলাম তম্মেল ভাই, যে বাংলাদেশের সেনাবাহিনীর এখন একটা কিন্তু সামনে বড় চ্যালেঞ্জ, যে সে তার ইন্টিগ্রিটি কতটাকে মেনটেন করতে পারবে। অর্থাৎ আমাদের দেশের রাজনীতিতে
বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনার বিপক্ষে যে অভিযোগ আছে যে এবং এই অভিযোগের যথেষ্ট ভিত্তিও আছে, সরকারের নিজেদের বক্তব্যের ভিতর থেকে সেটা বের হয়ে যায় যে তারা প্রতিবেশী দেশ এর উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় আছে। এখন বাংলাদেশ সেনাবাহিনীতে আসলেই কি এই ধরনের কোনো প্রভাব বিদ্যমান আছে কিনা, বাংলাদেশের সেনাবাহিনীর পরবর্তী যে পদক্ষেপগুলো কিন্তু মানুষ চুলচেরা বিশ্লেষণ করবে, তার পদক্ষেপের ভেতরে সেই বিদেশি শক্তির প্রকাশ ঘটে কিনা। কারণ কোনো কিছু ঘটলেই কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে বলা শুরু করবে যে না এই আমাদের এই সেনাবাহিনী আমাদের না, এই কথা যদি মানুষ বলা শুরু করে, তমেল ভাই আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে, আমি ফিউচারের বিষয়গুলাই বলতেছি। তো সেনাবাহিনী যদি এমন কিছু করে তখন কিন্তু প্রশ্ন দাঁড়াবে এই সেনাবাহিনীর উপর কি বাংলাদেশের যে সরকার, বাংলাদেশের আসলে নিয়ন্ত্রণ আছে কিনা, এইটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। একটু আগে বলতেছিলাম আমেরিকার কথা, আমেরিকা এই জায়গাতে কি ভূমিকা পালন করে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকার আমার মনে হয় যতটুকু আমি মনে হচ্ছে ব্যাকওয়ার্ড থেকে কি করবে সেটা বড় কথা না, প্রকাশ্যে আমার মনে হয় যেটা আমেরিকা ওই রকম ভাবে স্ট্রং কোনো ভূমিকা নেবে মনে হচ্ছে না, তারা চাইবে না তাদের এখানে ইয়ে করতে। এই যে মানে একটা টেরিবল সিচুয়েশন, এই সিচুয়েশনের দায়ভার এড়ানোর যে চেষ্টা সেটা আমার কাছে মনে হচ্ছে ভারতও করবে, আমেরিকাও করবে। এটা কিন্তু দায়ভারের একটা ব্যাপার আছে, কারণ একটা রাষ্ট্র এখন এমন একটা টেরিবল সিচুয়েশনে আছে এবং তার ভবিষ্যতে কিন্তু আরো ভয়ানক হতে পারে। লক্ষ্য করেন তো আমেল ভাই, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। এখন আর্মি যদি ক্ষমতায় থাকতে চায় তখন আর্মির সাথে সেনাবাহিনীর যুদ্ধ হবে, দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে, বহুমুখী একটা সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা যদি হয়, এখানে আমেরিকা কি আসলে ঢুকবে? চায়না আমার কি এখানে চাইবে কোনো ব্লেম নিতে? এখন হচ্ছে ভারতের ভূমিকা কি হবে? ভারতও কি কোনো ব্লেম নিতে চাইবে কিনা? কারণ আগে যেভাবে সরকারের বিভিন্ন ইস্যুতে, আমি রাজনীতির কথাটাই বলি এবং নির্বাচনের কথা বলি, নির্বাচন ইস্যুতে ভারতের যে তৎপরতা ছিল সরকারের পক্ষে, সেটার মানুষ এটা এভাবে নিয়েছে যে ভারত চাচ্ছে এই সরকারটাই ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক, এই জন্য তারা এই তৎপরতা নিয়েছে, এতটুকুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যে সময়টা ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটা কিন্তু একই সময় না। নির্বাচন আর রাষ্ট্রের ক্রাইসিস দুইটা ভিন্ন জিনিস। এখন যদি ভারত এই জায়গায় পলিটিক্যালি যে স্টেপটা নিবে, আমার কাছে মনে হচ্ছে না ভারত এখন ওইভাবে কোনো স্টেপ নিবে, বাংলাদেশের জনগণের উপরেই তারা ছেড়ে দিবে আমার বিশ্বাস। যদি তারা কোনো ভালো ডিসিশন নেয় সেটাই ভালো ডিসিশন হবে। কারণ এই মুহূর্তে যদি আওয়ামী লীগের পক্ষ নিয়ে ভারত যদি কোনো কিছু করে, এইটা কিন্তু আপনার কিন্তু ভয়াবহ একটা রূপ নেবে। অর্থাৎ ভয়াবহ রূপ কেন বলতেছি, কারণ বিএনপি এবং জামাত প্রতিনিয়তই কিন্তু এই কথাগুলো বলে আসছে যে ভারতে এই সরকারকে টিকিয়ে রাখছে, ভারতের সবকিছু। তারপরে আপনারা জানেন কিছুদিন আগে ভারতের বিভিন্ন চুক্তি হচ্ছে, ভারতের ভিতর বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাওয়ার বিষয়টা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার এটা তো স্পষ্ট বাংলাদেশ সরকার আসলে আনফরচুনেটলি আমেরিকার শত্রুতে পরিণত হয়েছে, নিজেরাই বলতেছে আমাদের শত্রুতে হয়ে গেছে। তো সেই জায়গাগুলো কিন্তু এখন আলোচনাতে আসবে। তমেল ভাই এই জায়গাতে একটু ফোকাস করেন, এই যে আমাদের এই আপনি মিউটে আছেন, এই যে আমাদের লোকাল প্রবলেম ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ তো যুক্ত হয়েই যাবে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ ডেফিনেটলি যুক্ত হয়ে যাবে। আমি আপনাকে আর একটা কিছু ক্লু দেই, ভারতের কিছু মিডিয়াতে আলোচনা হচ্ছে যে এটা আমেরিকার ষড়যন্ত্র। আমেরিকা এটা বক্তব্য আসছে, পক্ষ বিপক্ষে বক্তব্য হয়েছে, অনেকে বলছে না এটা তাদের লোকাল ইস্যু। কিন্তু এখানে আমি আপনাকে ক্লিয়ার করি যে মোদি গভর্নমেন্ট কিন্তু অনেকটা হচ্ছে গিয়ে আপনার এখানে যে তারা যেটা বলার চেষ্টা করতেছে যে ভারতের যে পরিস্থিতি এটা আমেরিকার তৈরি করা, এবং এই পরিস্থিতি মাধ্যমে আমেরিকা চাচ্ছে ভারতেও এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে মোদিকে সরিয়ে দেয়া। এই ধরনের বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করতেছে, ন্যারেটিভ, অর্থাৎ এটা আমেরিকার ষড়যন্ত্র। কিন্তু আমরা তো একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পেলাম
যে আমেরিকা তো এটাকে এই আন্দোলনটাকে একদম লোকাল একটা ইস্যু এবং মানুষের অশান্তির বিস্ফোরণ ঘটছে, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখন আমেরিকা ঢুকতে পারে, বিএনপি তো অবশ্যই পরে ঢুকছে, জামাত ঢুকছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো হ্যাক হচ্ছে। এটা তো আর ছাত্ররা করতেছে না, এটা তো একটা বড় জায়গায় চলে গেছে অলরেডি, রাইট? তো এই জায়গাতে আপনার কি বিশ্লেষণ কি আপনার কাছে যাচ্ছে? তারপরে আমার ভেতরে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার আমরা একটু শুনে নেই। মিস্টার জহির, আপনাকে যুক্ত করা হয়েছে। জি, থ্যাংক ইউ আমাকে জন্য। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমরা দর্শকদেরকে বলে নিচ্ছি, এখানে আপনারা যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যুক্ত হতে চান যুক্ত আপনাদের মতামত দিতে পারেন। হ্যাঁ জহির, আপনি বলুন। হ্যাঁ, না মতামত মানে জাস্ট একটু আপনাদের সাথে অপিনিয়ন শেয়ার করতে আসলাম। যে মানে আপনারা এসের কথার সাথে মানে আমি একমত। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা ফোকাস করতেছি যে এটা তো এখন আর মানে স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে নাই। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা তো, আমি যেটা মনে করি, এই মুভমেন্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি ভিকটিমই বানানো হচ্ছে, তাই না? আপনার কি মনে হয় শাহিন ভাই? এখানে আমি ভিকটিম বলতে চাচ্ছি না। আপনি দেখেন বাংলাদেশ, এই একটা জিনিস আপনি পরিষ্কার কিনা যে এই আন্দোলনের মূলত কম বয়সী ছেলেমেয়েরা ছিল, ছাত্ররা ছিল। ভিকটিমের জায়গাটারে আসতেছে। হ্যাঁ, স্কুল থেকে স্টার্ট করে আপনার মানে এখানে স্কুল কলেজের ছাত্র সাধারণরাই আমরা প্রথম দিকে দেখেছি মাঠে ছিল। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এই যে সাধারণ ছিল তো ফার্স্টে শান্তিপূর্ণ ছিল, হ্যাঁ, এই শান্তিটাকে অশান্তিতে নিয়ে হয়েছে কখন? যখন ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করলো। এটা তো স্পষ্ট, ইউনিভার্সিটিগুলোতে আক্রমণ করা হলো, জাবিতে এবং ঢাবিতে যেভাবে রাতের বেলায় আক্রমণ করা হলো, চিৎকারের কান্না চলে আসলো, এইগুলোকে আমরা অস্বীকার করব কিভাবে? না, এটা অস্বীকার করা যায় না। এই যে তারা কান্না করতেছে এবং তাদের শরীরে হাত দেয়া হচ্ছে, মেয়েদেরকে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। ছাত্রলীগ যে এই রাস্তা থেকে ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের উপর যেভাবে পেটানো, সেগুলোর যে প্রচুর ছবি ছড়িয়ে পড়লো চতুর্দিকে, এগুলো কোথা থেকে আসলো? তারপরে একটা জিনিস বলতেই হয়, সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে পড়ছে, এটাও কিন্তু আন্দোলনকে আপনাকে ছড়িয়েছে। এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, লক্ষ্য করেন, কন্টেন্ট ক্রিয়েটররা তো আমেরিকা এসে তৈরি করে দেয় নাই, হঠাৎ করে তো এগুলো তৈরি করা যায় না। হাজার হাজার অ্যাকাউন্টে যে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে, এগুলো কি বিএনপি জামাত সাডেনলি তৈরি করছে নাকি? বুঝতে হবে। আমার কথা হচ্ছে রিয়েল পিকচারটা আসুক। এই যে এত শত শত কন্টেন্ট ক্রিয়েটররা, তারা কিন্তু এগুলোকে ছড়িয়ে দিছে। তারা তো আর বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক না, কন্টেন্ট ক্রিয়েটর। তারা তো দ্রুত যখন এগুলো ছড়িয়ে পড়ছে, এই যে কান্না, আপনার যে প্রতিবাদের ভাষা, এগুলো ছড়িয়ে পড়ছে। তো এটাই তো বোঝা যাচ্ছে যে এটা লোকাল ইস্যু। তারপরে আপনি যেটা বললেন যে এটা তারা কি ভিকটিম হচ্ছে কিনা, লক্ষ্য করেন, এই প্রশ্নটা আসলে বলা যাবে না। কারণ এই যে মানুষগুলো আন্দোলনের সাথে জড়িত, একবার ভাবেন, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তাদের ভেতরে যারা ভোটের বয়স হয়ে গেছে, এই সরকারের আমলেও তারা ভোট দিতে পারে নাই। এবং আমার মনে হয় এটাও মনে রাখা উচিত, এই যে নির্যাতন, একটা আন্ডারেজ ছেলে ধরেন ম্যাচিউরড নাই স্কুলে, সেই মুভমেন্টের সাথে মানে রিলেটেড, এটা কি অ্যাকচুয়ালি করা যায়? তাকে কি এই মুভমেন্টে নেওয়াটা উচিত? কেউ তো যাচাই করতে পারবে না ইজ দিস রাইট অর রং। হ্যাঁ, এটা একটা কঠিন একটা প্রশ্ন করেছেন যে আসলে এই যে মুভমেন্টের তো আসলে কোনো, তারা তো আর বলে নাই যে বাচ্চা সবাই আসো, আর বলে থাকলে তো সেটা তো রং হবেই ডেফিনেটলি। কিন্তু একটা বড় আন্দোলন বা বড় মুভমেন্ট যখন হয়, তখন আসলে সব নিয়ম মানা হয় না। যেমন এই মুভমেন্টটা এমন পর্যায়ে চলে গেছে, অনেক কি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আক্রমণ করা হচ্ছে। এখন কথা হচ্ছে তারা কেন বিটিভি আক্রমণ করলো? বিটিভি কেন আক্রমণ করলো? বিটিভি কেন জ্বালিয়ে দেয়া হলো? আপনি যদি দেখেন বিটিভির গত 15 বছরের ভূমিকা যদি দেখেন, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন এই বিটিভি জাতির শত্রুতে পরিণত হয়েছে, যার কারণে বিটিভি ভিকটিম হয়েছে, টার্গেট হয়েছে। তাহলে যারা এই প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতেছে, তারা তো ইনডাইরেক্টলি সরকারকে টার্গেট করতেছে। অর্থাৎ সরকারের যে তার যে রাইট, সরকারকে টার্গেট করতেছে। আন্দোলনের টার্গেট কিন্তু আপনার কথা বোঝা যাচ্ছে না তমেল ভাই। বলছি যে নট অনলি
কোটা তাদের পারপাস, গভর্নমেন্টও তাদের পারপাস। বুঝি নাই, কোঠা না পারপাসটা কোঠাতেই ছিল, কিন্তু পরবর্তীতে পারপাসটা হয়েছে কি জানেন, ছাত্রলীগ বিরোধী আন্দোলন হয়েছে। আমি বলি স্টেপটা বলি, প্রথমে ছিল কোঠার জন্য আন্দোলন, পরে যখন ছাত্রলীগ আক্রমণ করলো সেটা হলো ছাত্রলীগ বিরোধী আন্দোলন হয়ে গেছে। তারপরে যখন প্রধানমন্ত্রী রাজাকারের সুরে তাদেরকে ইঙ্গিত করলো, লক্ষ্য করেন বক্তব্যটা, প্রধানমন্ত্রী কিন্তু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথা দিয়ে কি বোঝা যায়? আপনি আন্দোলনকারীদেরই তো বললেন, তারপরেই তো আগুন জ্বলে উঠছে। তাহলে প্রধানমন্ত্রীর কথায় আগুন জ্বলে, লক্ষ্য করেন, প্রধানমন্ত্রীর কথার উপর আগুন জ্বলে উঠছে দেশে। তাহলে প্রতিবাদটা কেন এরকম হইলো? প্রধানমন্ত্রীর কথার কারণে আগুন জ্বলে উঠলে কেন? কারণ ওই কথাটাকে আমি একটু বলি, শুনেন জহির। এই যে মুক্তিযুদ্ধের ব্যবসা হয়েছে কিভাবে, কিছু হইলেই মানুষকে রাজাকার বলা, এটা আমার কথা না, এটা প্রতিবাদকারীরাই বলতেছে প্রতিনিয়ত, যে কোথায় কোথায় রাজাকার বলা, কোথায় কোথায় আপনি এই মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী বলা, এই যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। ছাত্ররা রাজাকার হবে কেন? তারপরে আপনি দেখেন, আপনি যে বৈষম্য করছেন, দেশের সবকিছুকে আপনি যে দখল করে রাখছেন, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কেন? কারণ সরকারের উপর আস্থা নাই, কোর্টে গেছে, কোর্ট একদিকে সরকার আরেক দিকে, তাহলে কোর্ট যে সরকারের অধীনে এটাও মানুষ বুঝতে পারতেছে। তার প্রমাণ দেখেন, কারণ সরকার গত 15 বছরে যেভাবে বিএনপি এবং জামাতের অনুসারীদেরকে নিজের ইচ্ছা মতো নির্যাতন করছে, যখন যাকে গ্রেফতার করছে, যার বিরুদ্ধে ইচ্ছা, আদালত থেকে রায় বের করে নিয়ে আসছে, আপনি খালেদা জিয়া আজকে জেলে, তার কোর্ট কি খালেদা জিয়ার যে ইয়েটা কেস, এটা কি সঠিকভাবে নিরপেক্ষভাবে কোর্ট কি এটাকে ডিল করতেছে, আদালত কি এটা ডিল করতেছে? মানুষ মনে করে না। যেভাবে গণহারে বিএনপি নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, মানুষ কি মনে করে যে এই কোর্ট মানে তার নিরপেক্ষ দেয়, মতামত দেয়? কোর্টের উপর মানুষের আস্থা নাই, যার কারণে এটাকে সরকারের চাল হিসেবে দেখতেছে। কোর্টের উপর মানুষের আস্থা নাই, এই জন্য মানুষ এটা সরকারের চাল হিসেবে নিচ্ছে এবং প্রধানমন্ত্রীর চাল হিসেবে নিচ্ছে, এবং মানুষ বক্তব্য দিচ্ছে যে এখন পলিটিক্যাল বক্তব্য কি আসতেছে বলেন তো? বক্তব্য আসতেছে যে পারিবারিক কোঠায় আপনি আছেন কেন? তাহলে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি পারিবারিক কোঠায় আছেন, এই যে কথা বলতেছে কেন? তার মানে আপনি মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করতেছেন, মুক্তিযুদ্ধের নামে আপনি কাউকে সুবিধা দিচ্ছেন, রাজাকার বলে আপনি বিরোধী দল ইলেকশনে আসতে দিচ্ছেন না, আপনি তাদের ভোট দিতে দিচ্ছেন না, অল দ্য টাইম আপনি রাজাকার বলতেছেন, যাকে তাকে বিএনপিকে রাজাকার বলতেছেন। আপনি আরো বলি, এই আমলেই জিয়াকে খুনি বানানো হচ্ছে, খুনি বানানোর দিকে যাচ্ছে বলতেছে, এটা স্পষ্টভাবে কিসের ভিত্তিতে বলতেছে এগুলো? তো এগুলো তো আওয়ামী লীগ তৈরি করতেছে, একটা মুক্তিযুদ্ধ নিয়ে তারা ব্যবসা করতেছে, মুক্তিযুদ্ধ তাদের ব্যক্তিগত সম্পত্তি। আপনি যদি বিএনপি করেন বা জামাত করেন তাহলে আপনার মুক্তিযোদ্ধা না, তাইলে আপনি রাজাকার। এই দিকেই তো চলে গেছে, এবং মুক্তিযুদ্ধের চেতনারও আবার তারা করছে, জেনারেশন বাই জেনারেশন করতেছে। মানে এখন যারা আওয়ামী লীগ করবে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, আর যারা আওয়ামী লীগ করবে না তার মানে কি মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, কথাটা সত্য না। তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু মানেই তো আওয়ামী লীগ না। এবং সেই বঙ্গবন্ধু আর এই সময় আইসা সেই বঙ্গবন্ধুর সিম্বল আপনি ব্যবহার করে আওয়ামী লীগকে মনে বঙ্গবন্ধু হিসেবে প্রদর্শন করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগের জন্য পার্মানেন্ট করে দিবেন, মানে রাজতন্ত্র, আওয়ামী লীগের রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে, এটা মানুষ বুঝতে পারছে। প্রধানমন্ত্রী বলে যে, তার বক্তব্যগুলো দেখেন, সে বলে যে আমি তো বয়স হয়ে গেছে, নেমে যেতেই চাই, তো আমি গেলে মানে আমাকে না চাইলে তো আর আমি থাকবো না। আমার কথা হচ্ছে, আপনাকে যে জনগণ চায় না সেটা আপনি বুঝবেন কিভাবে? কারণ আপনাকে যে জনগণ চায় না সেটা বোঝার জন্য হচ্ছে ভোট নাই। আপনার দলের মানুষ যে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় কি চায় না সেটার জন্য হচ্ছে কি দলেই তো গণতন্ত্র নাই, হয়ে গেছে আপনার পরিবারতন্ত্র। তো
এটা তো স্পষ্ট, এইগুলোর বিপক্ষেই মানুষ ফুঁসে উঠছে। বলেন, এখন বর্তমানে বিএনপি যুক্ত হচ্ছে, জামাত যুক্ত হচ্ছে। বর্তমানে যে জামাত যুক্ত হচ্ছে না তা কিন্তু না, এটা আমরা বলতেছি না। বর্তমানে আওয়ামী লীগ বিএনপি যে যুক্ত হচ্ছে না তা কিন্তু না। এখন আর আন্দোলনটা ছাত্রদের হাতে নাই, এখন হয়ে গেছে আওয়ামী বিরোধী আন্দোলন হয়ে গেছে, বিএনপির পক্ষের আন্দোলন না। কিন্তু তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন হচ্ছে এই যে একটা সরকার মানে টর্চার করতেছে জনগণকে, তার অধিকার কেড়ে নিছে, স্বৈরাচারী করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, ছাত্রলীগকে ব্যবহার করতেছে। বলা হচ্ছে ছাত্রলীগ এখন রক্ষী বাহিনী হয়ে গেছে। এই কথাগুলো আসবে কেন? ছাত্রলীগ বাংলাদেশের শত্রু হয়ে গেছে। তাদেরকে নাম দেয়া হচ্ছে হেলমেট বাহিনী, তাদেরকে নাম দেয়া হচ্ছে আপনার পেটোয়া বাহিনী, তাদেরকে নাম দেয়া আরো এবার বলা হয়েছে টোকাই বাহিনী। এই যেগুলো তাদেরকে বলা হচ্ছে, এই পদবিগুলা এগুলো তো তারা অর্জন করছে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের মানুষ এই পদবীধারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে? এই পদবী যে ধারীদের, এবং আপনি দেখেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ছাত্রলীগকে যে মেরে পিটিয়ে বের করে দিল, কারা করলো বলেন তো? এগুলোকে আমেরিকা করছে? ষড়যন্ত্র তত্ত্বে বলা হবে যে আমেরিকা ষড়যন্ত্র করে এগুলো করতেছে না। ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ থেকে পিটিয়ে বের করে দেয়, ছাত্রলীগের নেতৃত্বদেরকে বেঁধে রাখা হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কেন? কারণ শিক্ষা প্রতিষ্ঠানে তারা ট্রাস্ট সৃষ্টি করে রাখছে, দখল করে ফেলছে, বাংলাদেশ দখল করে ফেলছে ছাত্রলীগ। এই ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এখন সুযোগ পেয়েছে, এখন ওদেরকে বিতাড়িত করতেছে আর কি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে ছাত্র আন্দোলনটাকেই, আরেকটা জিনিস আমি বলি আপনাদের, যদি আপনারা দ্বিমত হন আপনারা বলবেন। এই আন্দোলনটা যখন হচ্ছিল, বিএনপি জামাত আন্দোলন থেকে সরেছিল। কেন বলি আমি? কারণ তারা চাচ্ছে দেশে আন্দোলন হোক। বিএনপি এবং জামাত যদি আন্দোলনে যায়, ওই আন্দোলনের সরকারের জন্য সহজ হবে ডেমোলিশ করা, আক্রমণ করা। লক্ষ্য করেন কথাটা। কারণ যেখানেই বিএনপি যায়, আপনারা জানেন 28 অক্টোবরের যে মহা একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে কি পণ্ড করে দিছে একদম পুলিশ দিয়ে, খুব সহজেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু সরকার কিন্তু পুলিশ দিয়ে বিএনপি কে দমাতে সফল হয়ে গেছে। এটা তো স্পষ্ট। তাদের এই বিএনপির যে অফিস আছে সেটাকে তালা মেরে রাখা হয়। বিএনপির অফিসে সেদিনও আক্রমণ করে গ্রেফতার করা হয়েছে। কিছু বিএনপির অফিসই খুলতে পারে না, বিএনপির 10 জন মানুষ দাঁড়াইতে পারে না। ইভেন এই আন্দোলনের সময় তারা গায়ে বানা জানাজা করতে চাইছিল, তাদের একজন ইমামকে টেনে পুলিশ নিয়ে গেছে, বলতে গায়ে জানা বলতে কিছু নাই। তো এটা তো স্পষ্ট, যদি বিএনপি থাকে আওয়ামী লীগ কিন্তু খুবই সহজেই আক্রমণ করে তাদেরকে সরাই দিতে পারে। এটা বিএনপিও বুঝতো। এই কারণে বিএনপি এখানে নাক গলায় নাই। কারণ কি? তারা চাইছে যে আন্দোলন হোক, সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তারা সাপোর্ট করছে, কিন্তু তারা নিজেরা যায় নাই। কারণ তারা যদি যাইতো খুব সহজে তাদেরকে সরাই দিতে পারতো, মানুষ বলতো হয় এটা বিএনপি সরাইছে। ঠিক একইভাবে প্রথম দিকের কথা বলতেছি আমি, জামাত অংশ নেয় নাই। কারণ কি? কারণ তারা জানে যদি জামাত এখানে অংশগ্রহণ করে সরাসরি প্রথমের দিকের কথা বলতেছি, তাহলে তো আওয়ামী লীগ পুলিশ পাঠিয়ে তাদেরকে খুব সহজে এখান থেকে সরিয়ে দিতে পারবে। তখন মানুষ মনে করবে হ্যাঁ জামাত মারছে। এখন আওয়ামী লীগের ভাবটা এরকম যে জামাত মারলে এবং বিএনপি মারলে কেউ কিছু মনে করবে না। এই জন্যই বারবার বলে জামাত বিএনপি। এই জন্যই বলে। জহির, খেয়াল করবেন, মনস্তাত্ত্বিক দিক খেয়াল করেন, সাইকোলজিক্যালি খেয়াল করেন। তারা বলে সবসময় বলে জামাত বিএনপি, তারেক জিয়া নাকি এগুলো করাতেছে। কেন বলতেছে এটা? কারণ এটা যদি বলে তাহলে তাদেরকে আক্রমণ করা সহজ, খুব বেশি প্রতিবাদ হবে না। এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে এবং জামাতিরাও বুঝতে পারছে, যার কারণে আন্দোলনে বিএনপি এবং জামাতিরা খুব একটা ঢুকেই নাই প্রথম দিকের কথা বলতেছি। যার কারণে আন্দোলনটা মনে হয়েছে যেন ফেয়ার আন্দোলন, এবং আমার মনে হয় ছাত্রলীগও এটার পক্ষেই কথা বলছিল প্রথম দিকে। পরে যখন আন্দোলন বড় হইল, সরকার আন্দোলন দেখলে ভয় পায়। সরকার আন্দোলন দেখলেই ভয় পায়, কারণ সরকার তো জানে আমি ফেয়ার ইলেকশন করে ক্ষমতায় নাই, যে কোনো আন্দোলনই সরকারের জন্য হুমকি। আন্দোলন দেখলেই ভয় পায়। সেজন্য সে চাইছে, কি করছে, বিএনপিকে যেভাবে পিটিয়ে ক্ষমতার বাইরে রাখছে, ক্ষমতার বাইরে কিন্তু স্পষ্ট বিএনপির মতো একটা দল ক্ষমতার বাইরে,
জামাতকে যেমন পিটিয়ে একদম বাংলাদেশ থেকে নাই করে দিছে, তারা ভাবছে যে এইভাবেই আক্রমণ করেই এটাও দমিয়ে ফেলবো, কিন্তু এখানে কাজ করে নাই। আমি আমার যতটা ভাবলাম আমি এতটা বললাম। হ্যাঁ, জহির বা আপনার কোনো বক্তব্য থাকলে বলেন, তারপরে তোয়ামেল ভাই আপনারও যদি এই বিশ্লেষণে আমি আপনার সাথে আপনি থাকেন, আমরা তোয়ামেল ভাইয়ের কাছ থেকে একটু শুনি। এই আমি যেটা বললাম তোয়ামেল ভাই, যে আন্দোলনটা প্রথমে খুব স্বাভাবিক একটা আন্দোলন ছিল, তারপরে ওইটাতে আমি বিএনপি এবং জামাত আমার কাছে মনে হয় ওরা ইচ্ছা করেই ঢোকে নাই, কারণ ওরা চাইছে আন্দোলনটা গর্জে উঠুক, তারা তো চাইবেই, তারা তো নিজেরাই বঞ্চিত, এবং যেহেতু আওয়ামী লীগের দ্বারা তারা বঞ্চিত, আওয়ামী লীগের বিপক্ষে যে কোনো শক্তি গর্জে উঠুক এটা তো তারা চাইবেই, এবং তারা যদি ওই জায়গাতে অংশগ্রহণ করে তাহলে ওইটাকে খুব সহজে দমন করা খুব সহজ হবে, এবং বুদ্ধি করেই আমার মনে হয় বিএনপি এবং জামাতিরা এই বুদ্ধি করেই তারা ওই আন্দোলনে প্রথম দিকে যায় নাই, যার কারণে ওই আন্দোলনটা যে আসলে বিএনপি এবং জামাতের আন্দোলন না এটা সবাই বুঝতে পারছে। বুঝতে পারার কারণে ওই আন্দোলনে যখন আওয়ামী লীগ আক্রমণ করছে তখন তার প্রতিকার আসছে, ন্যাচারাল প্রতিকার আসছে, এবং যখন পাবলিক বুঝতে পারছে যে আওয়ামী লীগ এখানে নির্যাতন করতেছে, সাধারণ সব মানুষ ওই আন্দোলনে অংশগ্রহণ করছে, এবং সব মানুষ যখন এভাবে আন্দোলন করছে সরকার এটা কল্পনা করতে পারে নাই যে তার এই এত দুর্গ, আমি দুর্গ বলতেছি, কিন্তু বিএনপির মতো একটা শক্তি, জামাতের মতো শক্তিগুলোকে একদম ক্ষমতার বাইরে রেখে যেভাবে একচেটিয়া ভাবে দেশ চালাইতেছিল, তারা এটা কল্পনাও করতে পারে নাই যে এরকম একটা আন্দোলনে এরকম মহাবিস্ফোরণ হতে পারে। এটা ছাত্র বিপ্লব হয়ে গেছে, ছাত্র বিপ্লব। একটা দেশের মানুষ স্কুল কলেজ তারপর সাধারণ ছাত্ররা যদি মাঠে নেমে আসে, পুলিশের সাথে যদি যুদ্ধ শুরু করে দেয়, তাহলে ওইটা তো বিপ্লব, এটা তো একটা ছাত্র বিপ্লব। এবং এই বিপ্লবের পিছনে কাজ করছে আর আবু সাইদের হত্যা। আপনি চিন্তা করেন তো আমেল ভাই, যদি আবু সাইদকে এভাবে যদি সরাসরি গুলি না করতো, এই লাশগুলা যদি না পড়তো, এই আন্দোলন কি এই পর্যায়ে আসে? আসে না। তাহলে পুলিশের এই যে নির্যাতনকারী ভূমিকা, পুলিশের যে মানুষকে পেটানোর যে অভ্যাস, বিএনপি, জামাত, শিবির, ছাত্রলীগ পিটিয়ে যে শিবির ছাত্র দল পিটিয়ে যে অভ্যাস হয়েছে, অভ্যাস মানুষ একটা কথা বলে, কিন্তু অভ্যাস কিন্তু ভয়ানক একটা জিনিস। সেই অভ্যাসের যখন বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ সেই অভ্যাসের বশীবর্তী হয়ে যখন তারা সাধারণ ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকারের নাতিপুতি ট্যাগ দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ট্যাগ দিয়ে, সেই পুরনো ইতিহাস নিয়ে এসে তাদের মানে ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করে সব কিছু থেকে বের করে দিবে, এটা তো মেনে নেয় নাই। মানুষ এটার প্রতিবাদ করেছে, স্পষ্ট এটা। আজকে বড় বড় দুর্নীতিবাজরা, বেনজিরের মতো ব্যক্তিরা সরকারের আন্ডারে থাকে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, দেশের বাইরে চলে যায়। সেই বিচার ব্যবস্থার উপর মানুষ ভরসা করবে কিভাবে? মতিউরের মতো ব্যক্তি, ছাগলকাণ্ডের ঘটনাগুলো যেভাবে বাংলাদেশে প্রচার হয়েছে, তারপরে আপনি দেখেন যে এই সেনাপ্রধানের বিপক্ষে যেভাবে, আমি কতটার কথা বলতেছি, আজিজের কথা বলতেছি, যেভাবে আসলো তার বিপক্ষে সরকার কি কোনো ভূমিকা নিয়েছে? তাকে গ্রেপ্তার করেছে? বেনজির কি গ্রেপ্তার করেছে? করে নাই তো। চলে গেল, কিভাবে চলে গেল? মানুষ বুঝতে পারছে যে এই সরকার একটা মানে চরম দুর্নীতিবাজ একটা সরকার, দুর্নীতিবাজ প্রস্তুতি। প্রধানমন্ত্রী নিজে বলতেছে যে তার তার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চড়ে বেড়ায়, এটা সে বলতেছে। কারণ বলার পরে মানে কি যে একটা লীলা খেলা শুরু হয়ে গেছে, এটা সে অবলীলাই বলতেছে। কারণ কি, সে বুঝতেছে যে এটা বলাতে তেমন কিছু আসে যায় না। বেফাস মন্তব্য বলতে হচ্ছে আমাকে এখন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেফাস মন্তব্য আসতেছে। সে বলতেছে তুই তুকারি করতেছে, জাতিকে তুই তুকারি করতেছে, মানুষকে। এই একটা বক্তব্য দিছে যে মুক্তিযোদ্ধার সন্তান, সে কোথায় মুক্তিযোদ্ধা কোথায় ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে সেও নাকি মুক্তিযোদ্ধার এর বিপক্ষে কথা বলতেছে। এবার তুই ইউনিভার্সিটি পড়াস কেন, ছেড়ে দে, এই ধরনের কথা বলতেছে। তাহলে এই যে তুই তুকারি, প্রধানমন্ত্রী তুই তুকারি করে, তারপরে আপনারা দেখেন এই তুই তুকারির স্বভাবটা কিন্তু তার আগে থেকেই মানে এই ধরনের আচরণ করার স্বভাবটা কিন্তু একদিনের নাচকে জরুরি না। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কথা বলে, তারপরে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলে, তাদেরকে কাউকে এই যমুনা নদী থেকে পানিতে চুপিয়ে তুলবে, ফেলে দেবে, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। তারপরে আপনার দেখেন ওবায়দুল কাদের প্রতিনিয়ত এসে যা ইচ্ছা তাই বলতেছে।
তো এগুলো তো মানুষ তো বুঝতে পারছে যে এগুলা মগের মুল্লুক হয়ে গেছে, এই শব্দটা তো চলে আসছে, মগের মুল্লুক হয়ে গেছে। তাহলে তো মানুষ কি এগুলোর প্রতিবাদ করতেছে না? এই কারণেই তো আজকে আন্দোলন এই পর্যায়ে চলে গেছে, বিস্ফোরিত হয়ে গেছে। তাতে সাফারার কে? সাফারার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি নিয়ে যদি তোয়াম্মেল ভাই আপনি কিছু বলেন কাইন্ডলি, মানে আমাদের দেশটা যে রাজনীতি নিয়ে কথা বলতে চাই, দুর্নীতি নিয়ে না। আপনার সাথে আমি অনেকগুলো কথা দ্বিমত করতে চাই। আপনি হয়তো সুপারফিশিয়ালি ভুলে গেছেন অনেক কিছুই, আমার মনে হয় জিনিসটা এরকম ছিল না। আসলে আপনি যেরকম ভাবছেন মনে হয় না জিনিসটা এরকম। আমি আমার নিজের ব্যক্তিগত একটা ওপিনিয়ন দেই। আমি সবসময় চেষ্টা করি ইতিহাস থেকে একটু শিখতে। আপনি ইতিহাস খেয়াল করেন, বাংলাদেশে গণজাগরণ মঞ্চ হচ্ছে ইতিহাস, নুরুল হক নূর হচ্ছে ইতিহাস। এখান থেকে আমরা কি দেখছি আসলে? গণজাগরণ মঞ্চের সৃষ্টির কারণ কি? গণজাগরণ মঞ্চ সৃষ্টির কারণ ছিল এইটা, সেটা আগে এখান থেকে বলি, তারপরে আপনাকে মিলাই দিব আমি হিসাবটা এখানে আসলে কি ঘটছিল। গণজাগরণ মঞ্চ যখন তৈরি করা হয়েছে তখন তখন সাধারণ মানুষ মনে করছিল যে এইটা বুঝি আরেকটা সরকার পতনের আন্দোলন, এইটা বুঝি আরেকটা হচ্ছে দেশ ফিক্স করার একটা আন্দোলন, মানুষ মনে করছিল এরকম। পরে তারা যখন দেখলো যে না, এটা আসলে সেই জিনিস নয়, গণজাগরণ মঞ্চটা আওয়ামী লীগেরই সাজানো নাটক ছিল। ইমরান হিজ সরকার আপনি দেখেন আজকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে মানুষের কাছে। হ্যাঁ, তখন যারা যারা ছিল এখানে গণজাগরণ মঞ্চের যে লোকগুলা ছিল এদের সবাইকে এখন ঘৃণার পাত্র হয়েছে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগের কাছে এত ভালো মানুষ, সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। কেন জিনিসটা আনছি এই কারণে আনছি জিনিসটা, গণজাগরণ মঞ্চের ব্যাপারটা। তখন ইন্টারন্যাশনাল খুব প্রেশার ছিল গভর্নমেন্টের উপরে যে এদেরকে, যে ইন্টারন্যাশনাল প্রেশার কেন ছিল, কাদের মোল্লাদেরকে ওই লোকগুলার ফাঁসি দিতে হবে। এই লোকগুলা এরা আপনার মানবতা বিরোধী অপরাধ করে সেটাকে ফাঁসি দিতে হবে। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সবসময় তাকে বলছে যে তোমার যে কোর্ট সাজিয়েছো তুমি, তোমার এই কোর্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার কোর্ট হয়নি, তুমি এদেরকে শাস্তি দিতে পারো না এইভাবে, তুমি বিচার ব্যবস্থা ঠিক করো, তোমার কোর্ট সিস্টেম ঠিক করো, তারপরে ফাঁসি দাও তুমি। সেটা শুনে নাই। সে তখন বোঝানোর চেষ্টা করছে এরকম ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, দেখো আমি কি করব, তুমি গণজাগরণ মঞ্চের দিকে তাকায় দেখো, এই লোকগুলা হচ্ছে আমার দেশের মানুষ, এরা চায় এদের ফাঁসি হোক। এতগুলো লোক এমনি এমনি আসে না, আমার গভর্নমেন্টের কিছু করার নাই। মনে আছে কিনা জন কেরি আমেরিকা থেকে ফ্লাই করে চলে আসলো, আপনার ইউনাইটেড আরব এমিরেটস থেকে আপনার আমির চলে আসলো, সঙ্গে সঙ্গে সরাসরি বৈঠক করলো। তারপর সে শুনে নাই। কেন শুনে নাই? কারণ তার তখন একটা গণজাগরণ মঞ্চ ছিল তার হাতে। এই গণজাগরণ মঞ্চকে সে পুরো বিশ্বের কাছে দেখাইলো, দেখো আমার দেশের মানুষ চায় ওদের ফাঁসি হোক, আমার চাইলেও কিছু করার নাই, পাবলিক ডিমান্ড। ওরা তো চলে গেল, ঠিক আছে, কি করা যাবে? তোমার জনগণ যদি এতই ঘৃণা করে ওদের ফাঁসি হইতে হবে, ফাঁসি তুমি দিচ্ছ, দাও। তখন তো ওরা বুঝে না যে হাসিনা নিজেরই তৈরি করা নাটক। সারা বিশ্বের কাছে এই ফাঁসিগুলাকে হালাল করার জন্য, লেজিটিমেট করার জন্য, জাস্টিফাই করার জন্য গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছে সে, করে ফাঁসি দিছে। হ্যাঁ, ওরা রাজাকার ছিল, ভালো কথা ছিল। এখন তো বলে তারা রাজাকার ছিল, সংগঠিত রাজাকার, তারপর কোর্ট থেকে জাস্টিফাই হওয়া রাজাকার, এটা আসছে। একই জিনিস হয়েছে নুরুল হক নূরের ব্যাপারে আপনি দেখেন। এইগুলো হয় কি, তখন আপনি গণজাগরণ মঞ্চে দেখেন একটা অ্যাটাক হয় নাই, একটা কিচ্ছু হয় নাই। মনে রাখ, জিনিসটা খেয়াল করতে, অবজারভেশন করতে হবে আপনাকে। খালেদা জিয়াকে জেলে নিল কিভাবে? খেয়াল করেন, আপনি খেয়াল করে বুঝবেন, আওয়ামী লীগের পলিটিক্সের ধারা ধরতে পারবেন, কিভাবে পলিটিক্স, ডার্টি পলিটিক্স কিভাবে হয় বাংলাদেশে ধরতে পারবেন। খালেদা জিয়াকে ফাঁসি দিল কিভাবে, খালেদা জেলে নিল কিভাবে আপনাকে বলি, দেখেন, ইন্টারেস্টিং। সে খেলে এইরকম, সে তাকে কোর্টে আনার পর তাকে বলে আজকে নিয়ে যাবো, নিয়ে যাবো, সে নিয়ে যাবো, মানুষ সব উদ্যম নিয়ে আসে যে না নিতে পারবে না, এই না সেই না, তারা আসে। আসার পর তারা দেখেন তখন হাসিনা বলে কি, হাসে বলে না আমি তো নিচ্ছি না। এই যে মানুষের উদ্যমটা আসছে, এটা আসে যায় চলে যায়, আবার পরের দিন আবার নিয়ে আসে সে, পরে কোর্টে পরে আবার সে নিয়ে আসে আইনা, আবার সবাই বলে আমরা এই আজকে তাকে জেলে নিয়ে এই করবো, সে করবো, আবার পাবলিক আসে। এখন দিন দিন যখন এই নাটকগুলো যখন সে করতেছে, একটার পর মানুষ আসলে তার উদ্যমটা হারায় ফেলে, ও নিবে না কিছু না, খালি এরকম নাটক করে। যখন আর কেউ আসে নাই সেদিন তাকে সেট করে ধরে নিয়ে গেছে। এইটা সে খেলে, এটা তার রাজনীতির
সিস্টেম। পাবলিক গণজোয়ার যখন একবার উঠলে সেইটা আস্তে করে মেনে নেয়, মানে আবার চলে যায়। নুরুর ব্যাপারটা সে একই জিনিস করছে। সে নুরুল হক নূর যখন আসলো, তাকে মারতেছে, ধরতেছে, ইয়ে করতেছে, সে করছে, আস্তে ছড়ানো শুরু করলো, তখন দেখলো কি সে না মেনে নেই, মেনে নিল, সে কিন্তু মানে নাই। আপাতত একটা ব্যান্ডেড লাগাইছে সে, কথা বুঝছেন, ব্যান্ডেড লাগাই রেখে দিছে এটা সে। ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, এখন আপনি আসেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, যেটা আমি কিভাবে দেখি, আমার মতামত যেটা। এখন শেখ হাসিনা যেটা করছে, আপনি খেয়াল করেন, এই ছাত্র আন্দোলনের মধ্যে কারা কারা জড়িত ছিল আপনি হিসাব করেন। সার্জিস আলম যে ছেলেটার কথা বলা হইলো, এই যে 2-3 দিন ধরে যে কথা বলা হচ্ছে, গতকাল আজকে ধরে, সার্জিস আলম, এই ছেলেটার নাম খেয়াল রাখবেন, আর কয়েকটা ছেলের নাম খেয়াল রাখবেন। কেন বলতেছি আপনাকে আমি নাটকটা দেখাই দিই, আবার সেই নাটকটা কি করছে। শেখ হাসিনা যখন দেখলো কি যে বেনজিরের সমস্যা, সে মাত্র 6 মাস আগে সে ক্ষমতায় আসছে, 2 নম্বরই করে ক্ষমতায় আসছে, চুরি করে ক্ষমতায় আসছে সে। আসার পরে সে দামি নির্বাচন দিয়ে সেইগুলো করে আসছে সে। তারপরে দেখা গেল কি যে সে হচ্ছিল আপনার সেকেন্ডে তার যেটা হইলো বেনজিরের একটা বাইরে হইলো, র্যাম্পেন্ট করাপশন বাইর হইলো, আজিজের করাপশন বাইর হইলো। তারপরে নেত্র নিউজের যে একটা ইয়ে ছিল, আল জাজিরার নিউজ ছিল যে আই এম অল মাফিয়াস ম্যান, একটা ইয়ে বাইরে ছিল, ওইটা প্রাইম মিনিস্টার্স ম্যান, ওইগুলি বাইর হইলো। তারপর জেনারেল আজিজের এগুলো বাইর হইলো। তারপরে আবেদ আলীর এই যে প্রশ্ন ফাঁস বের হইলো, এগুলো বের হওয়ার পর তারপর আবার ইন্ডিয়া থেকে করিডোর দিয়ে আসলো, হ্যাঁ, এইগুলো দিয়ে সে ক্ষমতায় আসছে। তারপরে সে চায়নাতে গিয়ে সে টাকা পয়সা পাইল না, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল, হ্যাঁ। এখন ঘটনা হয়েছে কি, এখন তাকে পাবলিক তো পুরোপুরি খুশি আছে। সে চাইছিল কি আরেকটা নাটক সাজিয়ে, গণজাগরণ মঞ্চে নাটক সাজিয়ে চাইছিল সে তার নিজের লোকজন দিয়ে সে মামলা করাইছে। মামলা করছে কে জানেন? ওহিদুল ইসলাম তুষার নামে একটা ছেলে। এই ছেলেকে মুক্তিযোদ্ধা সন্তানদের একটা অর্গানাইজেশন আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, কমিটি আছে, ওর মধ্যে একটা ছেলে করছে। এরা কারা? শেখ হাসিনার এই পোষা লোকজন। এর দিয়ে আপনার একটা মামলা করাইছে। মামলা করানোর পরে এখন এটার বিরুদ্ধে এখন তারা আস্তে ছেলেপেলে নামাইছে। কারে নামাইছে? সার্জিস আলমদেরকে নামাইছে, সাদ্দামদেরকে নামাইছে। প্রথমে কিন্তু কিচ্ছু বলে নাই, পুলিশ কিচ্ছু বলে নাই। কেন বলে নাই? কারণ সবাই জানে এটা হাসিনারই বসানো, এবং হাসিনা যে নাটকটা এস্টাবলিশ করতেছে, এইটা জামাত বিএনপি আগেও দেখছে, আগেও টের পাইছে, এটা করে সে। নিজে আন্দোলন সৃষ্টি করে কখন দেশটাকে আপনার মনে করেন যে করবে কি, সে অ্যাটেনশনটাকে অন্য ডাইভার্ট করে। সে অ্যাটেনশন যখন ডাইভার্ট হয়ে যায়, তারপর আস্তে করে ঠিক আছে তোমার বাসায় চলে যাও। এই খেলাটা সে খেলছে, এইবারও সে একই কাজ করছে। কিন্তু এইবার সে বুঝতে পারে নাই যে এই খেলাটা আর নিজের লোকের হাতে ছিল না, তার কন্ট্রোলে রাখতে পারে নাই। হাসিনা যখন আপনার চায়না থেকে চলে আসলো, আসার পরে এখন একটা মিক্স সিচুয়েশন। এখন আসার পরে এখন সবার কথা হচ্ছে আন্দোলন নিয়ে প্রশ্ন করা শুরু করছে। তার মানে তার বেনজির ইস্যু গন, জেনারেল আজিজ ইস্যু গন, চায়না ট্রেন করিডোর গন, কথা বুঝছেন? তারপরে আপনার যে টাকা পয়সা সে যে একেবারে যে ফতুর হয়ে গেছে, দেশ সামনে যে আরো ক্রাইসিস মোমেন্টে পড়বে, এগুলো সব চলে গেল মানুষের মুখ থেকে। এখন চলে আসলো কি আন্দোলনে কি হবে, সেটা সাকসেসফুলি ডাইভার্ট হয়েছে। এখন সে দেখতেছে হ্যাঁ পাবলিকটা আন্দোলন নিয়ে কথা বলতেছে, ঠিক আছে আমাকে আন্দোলন বাড়ার দরকার নাই। তখন সে করলো কি, ওবায়দুল কাদের হচ্ছিল আপনার ছাত্রলীগকে বললো এদেরকে বাসায় ফেরত নিয়ে যাও। এই যে মনে করো বাসায় ফেরত নিয়ে যাও, কিন্তু মিন টাইম তার এই আন্দোলন আস্তে সাধারণ মানুষ আন্দোলনে পরিণত হয়েছে, গণজোয়ারের আকার ধারণ করছে। তখন ওই সাদ্দামের 2 কথায় 3 কথায় আর তখন মানুষ বাসায় ফিরে যায়নি। ইন দ্য মিন টাইম পুলিশ করলো কি আপনার রংপুরে গুলি করে দিল আবু সাইদকে। মানুষ এমনিতে মানুষের মধ্যে বিশাল ক্ষোভ। এর মধ্যে হাসিনা এসে বললো কেউ সবাই বলে দিল রাজাকার। এবং এই জিনিসটা প্রথম শুরু করছে কে জানেন? মতিয়া চৌধুরী। এই ডুগডুগি মতিয়া করছে এটা প্রথম। না, এটাও অভ্যাস, এটাও কিন্তু তাদের একটা পুরনো অভ্যাস, কিছু হইলে রাজাকার বলে দেয়া। আপনার মনে আছে কিনা, যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো যখন আপনার আবুল মালাউদ মুহিত ছিল তখন ক্ষমতায়, ভ্যাট বসানোর চেষ্টা করা হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফির উপরে। ভ্যাট বসানোর সব প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেগুলো সব রাস্তায় নেমে গেল। তখন হচ্ছে হেলমেট প্রথম শুরু হয়, তখন হেলমেট দিয়ে মানুষ মারা। এই মতিয়া চৌধুরী তখন জানতো হেলমেট পরে কারা আসে। মতিয়া চৌধুরী কি বলছিল? মুখটা লুকাও কেন, হেলমেটটা খোলো, তোমরা কারা আমরা দেখি। তুই কি জানোস না কে? ডুগডুগি কি জানে না এটা কে?
হেলমেট পরাকে মানুষ কি জানে না? এই নাটকগুলো তারা নিজেরা এস্টাবলিশ করে, স্যাবোটাজ করা, নিজেরা করে আরেকজনকে দোষ দিয়ে দেওয়া, এইটা খুব ডার্টি ভাবে এটা করে ওরা, সবসময় করে আসছে এটা বাংলাদেশ। এখন একটা জিনিস তোমেল, আমি শেষ করি জিনিসটা। এখন তারা যখন এখানে আসছে, আসার পরে এখন পাবলিক দেখতেছে আরে আমাদেরকে সঙ্গে তো সে খেলছে, এর মধ্যে হাসিটা তুইতুকারি করলো, রাজাগারের কথা বললো। মানুষের পেটে ভাত নাই, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা সবাই দেখতেই পাচ্ছে, তারা কথা বলতে পারছে না। শ্যামল দত্ত, ফারজানা রূপা, মিথিলা ফারজানার মতো লোকজন, আপনার যে কি সুভাষ সিংহ রায়, মিথিলা ফারজানা, মোজাম্মেল হক বাবু, আহসান বুলবুল, এদের মতো লোকজন আজকে হয়ে গেছে সাংবাদিক, পাঁচলা সাংবাদিক এস্টাবলিশ করে ফেলছে। নাম ধরেই বললাম আমি এদের। না এটা সাংবাদিক তো গ্যাং তৈরি হয়ে গেছে, এটা তো স্পষ্ট। সাংবাদিক গ্যাং, সাংবাদিক নাই, সাংবাদিক গ্যাং তৈরি হয়ে গেছে প্রশংসা করে পদবি নেয়া, এবং এরকম তো নজির তৈরি হয়েছে তারা কিভাবে প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হচ্ছে এবং তারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে, এবং প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন যারা করে তাদের প্রশ্ন এরা তো সবগুলা আপনি যে বললেন 5-8টা গোলাম একদম মনে হচ্ছে চেটে চেটে প্রশ্ন করতেছে। এই যে নোংরামি, এটা তো একটা গ্যাং তৈরি হয়ে গেছে সাংবাদিকদের ভিতরে, সংবাদপত্রের ইয়ে নাই, উপর মানুষের ভরসা নাই। এই যে মুভমেন্টটা যে হলো, রাজনীতি যে এই যে আন্দোলনটা হচ্ছে, এখানে কিন্তু পুরোটাই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ কাজ করছে, সংবাদের উপর। মানে এই যে কিছু কিছু টেলিভিশন চ্যানেল আছে, আমি একটা নাম বললে আরেকটা নাম বাদ পড়ে যাবে, যেন আমি বলতেছি না, এই চ্যানেলগুলা একদম পুরোপুরি শুধুমাত্র সরকারের পক্ষেই কথা বলতেছে, সরকারের বক্তব্যকে তারা পজিটিভ ইন্টারপ্রিটেশন দেয়। এই যে আপনি যাদের নাম বললেন, তারা কি করে সরকারের কোনো একটা নোংরা বক্তব্যকে তারা ইন্টারপ্রিটেশন দেয়, এটা বলছে প্রধানমন্ত্রী, এটা বলে নাই প্রধানমন্ত্রী, কাউকে রাজাকার বলে নাই প্রধানমন্ত্রী, এটা বলতে চাইছে, এটা কন্টিনিউয়াসলি করতেছে তারা। আমি তার স্টেটমেন্ট আমি এক্সপ্লেইন করি আপনাকে, স্টেটমেন্টটা সে কি দিয়েছে আমি এক্সপ্লেইন করি, আপনি শুনেন। তো এখন সে করলো এই লোকগুলাকে সে দাঁড় করাইছে। এখন এদেরকে এখন বলা হচ্ছে বাসায় চলে যাও তোমরা, এখন ওরা বাসায় যাচ্ছে না, কারণ এখন ওদের হাতে আর এই জিনিসটা নাই। ওদের হাতে নাই বলতে কি রকম, এখন আপনি আসেন আওয়ামী লীগের ভিতরেই তো আপনার গ্যাঞ্জাম শুরু হয়েছে। এখন তো বিএনপি জামাতের তো কিছু না, আওয়ামী লীগের ভিতরেই তো গ্যাঞ্জাম শুরু হয়েছে। এখন আওয়ামী লীগের ভিতরেই তারা দেখতে পাচ্ছে যে আরে আমরা আওয়ামী লীগের মধ্যেও তো বহুত আছে যে মুক্তিযোদ্ধার ছেলে পেলে না, আমাদের কি হবে। এই যে শুরু হলো দ্বন্দ্ব। সার্জিস আলম যে ছেলেটা, ওকে ও হচ্ছিল গিয়ে আপনার হল শাখার ডাকসুর সদস্য ছিল, ও হচ্ছিল আপনার সাদ্দাম হোসেনের খুব কাছের লোক ছিল, ও শেখ হাসিনার বহুত স্টেটমেন্ট সে দিয়েছে, ছাত্রলীগের সদস্য ছিল। তাহলে ও কি করে কোটা আন্দোলনে যোগ হইল এবং সে আহ্বায়ক হয়ে গেল কি করে? সাধারণ ছাত্রতে যদি ইয়ে হইতো তাহলে কথা ছিল, এটা আওয়ামী লীগেরই সৃষ্টি করা। পরে তারা কন্ট্রোলে রাখতে পারে নাই, বেশি খেলতে গিয়ে এমন খেলাই খেলছে, কথা বুঝছেন, এইটা আর তার বল তার কন্ট্রোলে নাই, এটা পাবলিকের মাঝে চলে গেল। এটা কথা বুঝছেন, পাবলিক। তারপরে এর মধ্যে হলো পাবলিকের মধ্যে হচ্ছে আপনার ইনফ্লেশনের সমস্যা আছে, মূল্যস্ফীতি, মানুষের পেটে ভাত নাই, কথা বলতে পারছে না। শেখ হাসিনা এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এতদিন ধরে ক্ষমতায় আছে, সে একের পর এক করে যাচ্ছে, মানুষ কিছু করতে পারছে না। আপনার চোখের সামনে দিয়ে আপনার সবকিছু লুট করে নিয়ে আপনি কিছু বলতে পারছেন না, এই চাপা ক্ষোভ এটা বিস্ফোরিত হয়েছে। হ্যাঁ, বিস্ফোরণ, মূলত এটা হচ্ছে বিস্ফোরণ, অন্যায়ের নির্যাতনের বিপক্ষে মানুষের বিস্ফোরণ, মানুষের মস্তিষ্কে মানে একটা চাপা ক্ষোভ ছিল, সে কোথাও অধিকার পাচ্ছে না। স্বাভাবিকভাবেই যদি চিন্তা করি, মানুষ ভোট দিতে পারে না, ভোট না দেওয়ার যে ব্যাপারটা এটা একটা আছে। তারপরে একটা দল সব জায়গায় ইন্টারফেয়ার করতেছে, তারা বুঝতে পারতেছে যে তাদের যে মেধা না কোটা, এই কথাটা কেন আসলো, কারণ তারা বুঝতে পারছে যে আমার মেধা থাকার পরেও আমি হয়তো চাকরিতে, শুধু এই যে আপনি দেখেন শুধুমাত্র বিসিএস এর ক্ষেত্রে কেন মেধা না কোটা এটা যে বলতেছে, আসলে এখানে এর পেছনে কিন্তু আছে মেধা নাকি ছাত্রলীগ, দেখেন তো কেমন লাগে এখন। এই জিনিস আপনার জিনিসটা যেটা হয়েছে সেটা হইল কি জায়গায় বিএনপির আমলে এরকম আপনার দলীয়করণ করেছে, সরকারি চাকরি দলীয়করণ করা হবে, এতে কথা ওএসডি করে তার আস্তে তারা ইয়ে করে দেয়। যেমন আপনি এখন যদি ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসবে সামনে, তাকে আপনার আওয়ামী যত লোক রিক্রুটমেন্ট হয়েছে, আপনার যে বেনজিরদের মতো যারা রিক্রুটমেন্ট ছিল হাসিনার নিজের লোক, এখন আপনার যে আইসিসি যে মনিরুল ইসলাম পুলিশের,
যারা আছে এদেরকে কি করবে? সরকারি চাকরি সরকারি চাকরি খাওয়া যায় না এমনি এমনি। রিটায়ারমেন্ট দিতে হয়তো ওএসডি করে ফালায় রাখতে হয় এক সাইডে, এটা করে। এখন তার তো প্রতিটা জায়গায় 100% সে তার লোক চাচ্ছে, 100% সে তার লোক চাচ্ছে। চায়নাতে জিনিসটা আছে। চায়নাতে আপনার চায়নার গভর্নমেন্টের নিজের তৈরি করা বিরোধী দল আছে। এই জন্যই তো ফ্রেন্ডশিপ এখন চায়নার সাথে হয়ে যাচ্ছে। এখানে বলা দরকার যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত হচ্ছে আপনার পশ্চিমা কেন্দ্রিক, অর্থাৎ ইউরোপ আমেরিকা কেন্দ্রিক, ওই দিকটাকেই ফেভার করা হয়। সেখান থেকে আমরা দেখতেছি হঠাৎ করে চায়নামুখী চায়না প্রীতি, হঠাৎ করে রাশিয়ামুখী রাশিয়া প্রীতি, এটা তো এবং আমেরিকাকে শত্রু বানিয়ে দেয়া। বাংলাদেশ তো আমেরিকার শত্রু ছিল না, সরি আমেরিকা বাংলাদেশের শত্রু ছিল না, কিন্তু এই সরকার এর শত্রু হবে কেন? ও কারণ আছে, এটা আমি একটা এক্সপ্লেন করি। একটা জিনিস কি, আপনি মনে করেন গ্লোবাল লিডারশিপে সব দেশই চায়, আমেরিকার গ্লোবাল লিডারশিপে আছে এখন, হ্যাঁ, সে চায় প্রতিটা এলাকায় তারা বিস্তার করতে চায়। সে আমাদের এই এলাকাটা হচ্ছে আপনি আনফরচুনেটলি আছে ইন্ডিয়া এবং চায়নার মাঝে দ্বন্দ্ব আছে যে কে নিবে লিডারশিপটা, কে নিবে এই জায়গাটা। তো এখন ইন্ডিয়া চাচ্ছে যে না, এটা আমার আন্ডারেই থাকবে, আমি আমেরিকাকে লেগে এটা নিয়ে রিপোর্টিং করব। কথাটা বুঝতে পারছেন আপনি? ইন্ডিয়া চাওয়া হচ্ছে যে আমেরিকা আমার মাধ্যমে জায়গা কন্ট্রোল করবে, সে ইন্টারফেয়ার করতে পারবে না। করলে হবে কি, আপনি ইন্ডিয়া ভ্যালুলেস হয়ে যাবে। এইটা ইন্ডিয়া মানতে পারে না। এখন আপনি আসেন, সে যেটা করতেছে ভেরি ইন্টারেস্টিং, চায়না যেখানে আমেরিকা আসুক, উভয় পক্ষে চায়না আমেরিকা আসুক, কথাটা বুঝছেন? এইটাই হচ্ছে প্রবলেম। ইন্ডিয়া যতই তার সঙ্গে সম্পর্ক থাকুক, সে চায়না যে এখানে ইন্ডিয়া নিজের সম্পর্ক আছে, ঠিক আছে, সে চায়না এখানে আমেরিকা আইসা এটার পুরোটা দখল করে নিয়ে, তাহলে ইন্ডিয়ারও দাম থাকবে না, আপনার ওই চায়নারও দাম থাকবে না। তো ওই আমেরিকাকে হটানোর জন্য ইন্ডিয়া চায়না এক হয়ে যায় ইন্টারন্যাশনাল পলিটিক্সে। হ্যাঁ, এখানে ওই আন্তর্জাতিক স্বার্থে আমেরিকার বিপক্ষে তারা এক হয়, আবার ভারতের সাথে আবার যেহেতু তখন আবার ইন্ডিয়া চায়না লাগবে, তখন আবার লাগবে বাংলাদেশ কে নিবে, তখন আবার ইন্ডিয়া চায়না লাগবে। কিন্তু বাংলাদেশ কিন্তু এই ধরনের বেল্টে থেকেই মুক্ত থাকার চেষ্টা করেছে আগে, কিন্তু এখন যেহেতু সরকার নির্বাচিত না, সরকারকে যেহেতু ভর করতে হচ্ছে এন্টি আমেরিকান এর উপর, কারণ আমেরিকা কখনো নির্বাচন ছাড়া সরকার সেটা আওয়ামী লীগকে সমর্থন করবে না নরমালি। তো সেই জায়গা থেকে ভারত বা রাশিয়ার তেমন কোনো সমস্যা নাই, বা চীন বা রাশিয়া তাদের কোনো সমস্যা নাই যদি ইলেকশন না দিয়ে ক্ষমতায় থাকে। তো এই যে বাংলাদেশ ক্ষমতায় থাকে, এটা তো অসুবিধা নাই, কারণ আমেরিকা ঢুকছে না, তাহলে চায়না রাশিয়ার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন এই যে আওয়ামী লীগ যে বিনা ইয়েতে মানে ফেয়ার ইলেকশন না করে যে ক্ষমতায় আছে, সে ব্যাপারে তো ভারত বিপক্ষে কোনো অবস্থান নাই। কারোরই সমস্যা নাই। এই জন্যই শেখ হাসিনা ওই দিকেই ওই বেল্টে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো যে ওই বেল্টে যে যাবে, বুঝলাম এই তিনজন একসাথে, তিন দোস্ত একসাথেই আছে, আবার ইন্টারনাল পলিটিক্স হয় না, আবার ইন্ডিয়া রাশিয়া চায়না ইন্টারনাল পলিটিক্স আছে। এখন ওই যে আপনার অরুণাচল প্রদেশটা, এটা কার, ইন্ডিয়ান না চায়না? তখন তো আবার ইন্ডিয়া চায়না আবার একজন ছাড় দিতে রাজি না। বাংলাদেশ পড়ে গেছে ওই মাঝখানে, যে বাংলাদেশটা তাহলে কার? বুঝলাম আমেরিকা আউট করে দিচ্ছি আমরা, এখন আমাদের দুজনের মধ্যে বাংলাদেশটা কার? এখানে আবার ইন্ডিয়া চায়না লাগবে। বাংলাদেশ বহুত আগেই যা সার্বভৌমত্ব হারাইছে, আজকে নতুন না। বাংলাদেশ এই একটা প্রবলেমে পড়ে গেছে। প্রবলেমটা কি হচ্ছে, একই জিনিস মালদ্বীপে হয়েছে, একই জিনিস নেপালে হয়েছে, একই জিনিস আপনার মনে করেন ভুটান, তারপরে আপনার মিয়ানমার একই ঘটনা। এগুলি এই অংশ ছোট ছোট দেশগুলো, এগুলা কার প্রভাব থাকবে এখানে? আপনি দেখেন চায়নার, আপনার রাশিয়ার যে আশেপাশে নেইবারিং কান্ট্রি গুলো আছে, রাশিয়ার ইনফ্লুয়েন্স এখানে আছে, এখানে অন্য কোনো সেকেন্ড কেউ নাই। কিন্তু ইন্ডিয়া এবং চায়নার এই দুই দেশের দুইটাই বড় দেশ, তো দুইটার মাঝখানে যে ছোট ছোট দেশগুলো আছে, প্রভাব কার? যেমন আপনার মনে ভিয়েতনাম যান, হ্যাঁ, ভিয়েতনামে একসময় চাইনিজ প্রভাব ছিল। ভিয়েতনাম যখন আপনার ওয়ার হয়, যখন চায়না এবং আপনার ভিয়েতনাম ওয়ার, তো নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের ওয়ার ছিল। নর্থ ভিয়েতনাম হচ্ছিল আপনার সাপোর্টার, কমিউনিজমের সাপোর্টার, সাউথ ভিয়েতনাম ছিল ডেমোক্রেটিক সাপোর্টার। তো নর্থ ভিয়েতনামে হচ্ছিল আমেরিকা সরাসরি ইনভলভ ছিল, চায়না সরাসরি ইনভলভ ছিল, আর সাউথ ভিয়েতনামে ছিল আমেরিকা ইনভলভ ছিল। ওইখান থেকে শুরু। ভিয়েতনাম চায়না এখন কিন্তু অত ভালো সম্পর্ক নয়। তারপর আপনি আসেন যে থাইল্যান্ডের ব্যাপারে আসেন,
তারপরে আপনি এখান থেকে কম্বোডিয়া আসেন, লাওস আছেন, ভিয়েতনাম আছেন, এই যে চ্যানেল আছে, এখানে আপনার একটা নদী আছে, মেকং রিভার নামে একটা নদী আছে, এই নদীর পানির হিস্যা নিয়োগের মধ্যে গ্যাঞ্জাম, হিউজ গ্যাঞ্জাম। এটা এখানে আপনি একই সমস্যা আছে। যাই হোক, আমি শেষ করে দিই। এখন হাসিনা যেটা করার চেষ্টা করছিল, সে চাইছিল যে এই কোটা আন্দোলনটাকে, সে ভাবছিল এগুলো নূর টুর কেউ নাই, সার্জিস আলম ছিল, সাদ্দাম ছিল, এদেরকে দিয়ে সে একটা ছোটখাটো নাটক করবে, করার পরে সে আবার যখন তার মানুষের অ্যাটেনশন চলে যাবে আন্দোলনের দিকে, আস্তে করে ছেলেমেয়েদের বাসায় ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়ে বলবে মিনটাই তার এই সমস্ত যে মনে করেন করিডোরটা হালাল হয়ে যাবে, জাস্টিফাই হয়ে যাবে, করিডোর মানুষ ভুলে যাবে, বা বিএনপি এই সব কিছুর পেছনে বিএনপি এবং জামাত আছে জড়িত, এই সব কিছুর পেছনে বিএনপি জামাত জড়িত বলে তাদের কিছু গ্রেপ্তার টেপ্তার করে তারপরে মনে করেন সবাইকে শান্ত করে এটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা সরকার করছে বা এখনো করতেছে। এখনো মানে আমার মনে হয় সরকারের ওইটাই প্ল্যান যে বিএনপি জামাত তারেক জিয়া এদেরকে দোষ দিয়ে কিছু গ্রেপ্তার টেপ্তার করে প্রমাণ করে দেয়া যে এটা আসলে এদেরই কাজ। সো নাই না না, এটা অভ্যুত্থানে পরিণত হয়েছে। অভ্যুত্থানে পরিণত হওয়ার কারণ হচ্ছিল কি, আমি আপনাদের বলি, মানে এতগুলা ইস্যু তার এতভাবে আসছে, সবগুলো ইস্যু একসাথে একটা মনে করেন যে বটল নেকের মতো অবস্থা হয়ে গেছে, অনেকগুলা ইস্যু একসাথে আসছে। এখানে আরেকটা জিনিস আছে তমেল ভাই, সরকার আবেগ ভুলে নাই, এখানে আরেকটা জিনিস আছে তমেল ভাই, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সরকার কিন্তু অনেক কমফোর্টেবলি বসে আছে অনেক দিন ধরে। কমফোর্টেবলি ইন এ সেন্স, তার সামনে শত্রু হিসেবে বিএনপি নাই, তার সামনে শত্রু হিসেবে জামাত নাই, পলিটিক্যাল নাই, সংসদে বিরোধী দলের রিপ্রেজেন্টেশন নাই, তার নিজের লোকই বসে আছে, খুবই কমফোর্টেবলি সে কিন্তু বসে আছে। যার কারণে কোনো কিছুকে সে যখন তোয়াক্কা করে নাই, আপনি এই ছোট জিনিস যে এত বড় বিস্ফোরণ হতে পারে এটা ভাবতেই পারে নাই। সেটাকে এক তুড়ি মেরে উড়িয়ে দিবে, একটা কথা আছে না, এটাই ভেবেছিল। এটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে একটা মানে ফাঁদে পাড়া দিছে, সে বিপদে পড়ছে। এটাকে এত সিরিয়াস যদি নিত, প্রথমেই একটু পজিটিভলি যদি নিত, ইভেন প্রধানমন্ত্রী যদি বক্তব্য দিল, সেই বক্তব্যেও যদি তার নমনীয়তা থাকতো, জাতির সামনে যে এসে ভাষণটা দিল, সেখানে যদি যে পরবর্তীতে যখন তার আইনমন্ত্রীকে দিয়ে যে বক্তব্যটা দিয়েছে সেটা যদি সেদিন সে দিত, তাহলে কিন্তু ঘটনা এরকম না হতে পারতো। অর্থাৎ যদি প্রধানমন্ত্রী এসে বসতো, আমি বসতে চাই, আমি কথা বলতে চাই, আসো, এই কথাটা বললেই কিন্তু সে কিন্তু সেটা বলে নাই। মানে তার যে মস্তিষ্ক যে মানে হয়ে আছে, মানে আমি নত স্বীকার করব না, ওই ঠিকই একইভাবে ব্লেম কিন্তু এগুলোর জন্য দায়ী আপনার নাইমুল ইসলাম খানরা। নাইমুল ইসলাম খানরা যে গ্রুপটা আছে, নাইমুল ইসলামরা, এরা হচ্ছে দায়ী। এরা শেখ হাসিনারে খবর দেয়, মেসেজ দেয়। শেখ হাসিনার তো তার তো ব্রেইন নাই, সে তো ব্রেইনলেস পার্সন হয়ে গেছে পুরোপুরি। সে আপনার সংবাদ সম্মেলন, আমি জানি না আপনি দেখছেন, আমি সংবাদ সম্মেলন দেখছিলাম, জানা থেকে আশা করি আমি পুরোটা সংবাদ সম্মেলন পুরোটা আমি দেখছিলাম। বাংলাদেশ নিউজ সবসময় আপডেট রাখার চেষ্টা করি, বাংলাদেশ নিউজ গুলো আমি নর্মালি। হ্যাঁ, আপনি দেখেন সে যে কাজটা করছে, লাস্ট ফিনিশিং এর লাইনটা ছিল কি জানেন? ফিনিশিং লাইনটা কি ছিল শেখ হাসিনা? আপনি শেখ হাসিনা লাস্ট চায়না থেকে আসার পরে যে সংবাদ সম্মেলন দেখবেন, তার মধ্যে ভীতি কাজ করছিল, জবাব দেওয়ার মতো কোনো উত্তর ছিল না তার কাছে। তখন সে লাস্ট কি বলছে জানেন? তার স্টেমনা ছিল, এরকম স্টেমনা ছিল, মন ভরছে, কথা শেষ হয়েছে, মন ভরে প্রশ্ন করা হয়েছে, জানি এবার প্যান্ট ভরে। What do you mean? এইভাবে কথা বলে মানুষ? হ্যাঁ, বাকি 10টা দেশের প্রাইম মিনিস্টার যে কথা বলে, ভালো মানুষ এইভাবে কথা বলে, তার কনফিডেন্স লেভেল ওই পর্যায়ে চলে গেছে, আর গোলাম হয়ে গেছে পুরো দেশ, সবাই গোলাম জানিছে। হ্যাঁ, এখন এই গোলামের দাসত্ব থেকে মুক্তি পেতে হলে আমরা লাইভ শেষ করে দেব তো আমেল ভাই। ছেলেপেলেগুলো যে আপনার মারা যাচ্ছে, এটা ভালো জিনিস না। হ্যাঁ, এবং আপনি যে বললেন যে সব গোলাম হয়ে গেছে, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে কি, এই যে ছেলেপেলেরা, এরা কিন্তু ইয়াং, এদের মস্তিষ্ককে ওইভাবে এখনো মানে সরকারের সুবিধা নিয়ে তারা যে গোলাম হবে সেটাতে কিন্তু তারা হয় নাই এখনো। যার কারণে
যারা সিনিয়র লেভেলের বেশিরভাগই, সবার কথা বলবো না, যারা বুদ্ধিজীবী, আপনি দেখেন জাফর ইকবালের বক্তব্য দেখলে বুঝতে পারবেন, এই ক্যাটাগরির লেভেল যারা ব্যক্তিরা আছে তারা কিন্তু গোলাম হয়ে গেছে এবং তাদের সে সাহসটা নাই, যার কারণে তারা কখনো প্রতিবাদ করতে পারে না। অর্থাৎ যারা মোটামুটি বয়স্ক তারা দমে গেছে সব, কিন্তু ইয়াং জেনারেশনটা কিন্তু ওই গোলামে পরিণত হয় নাই বলে এই মুভমেন্টটা হয়েছে। আমি একটা লাইন বলে লাস্ট লাইনটা বলে দিই। লাস্ট লাইনটা হচ্ছে এইটা, এই নাইমুল ইসলাম খানরা, এই বেনজিররা, এই আজিজরা, আমি একজনের কথা বলছি, আমি পুরো গ্রুপটাকে বলছি, এরা আজকে শেখ হাসিনাকে এই যে স্বৈরাচার বানায় তুলছে, তারা স্বৈরাচার করে তারা তৈরি করছে, এই যে ভুলগুলো তারা করছে, মোজাম্মেল হোসেন বাবুরা, এই সাংবাদিকগুলা, এই আমলারা, এই পুলিশরা, যারা দল দাস হয়েছে, যারা শেখ হাসিনাকে এই ধরনের কনফিডেন্স লেভেল দিয়েছে, আজকে ছেলেপেলেরা তাদের জীবন দিয়ে, শত শত ছেলেপেলেরা জীবন দিচ্ছে যে তাদের এই ভুলের মাসুল এই ছেলেদের এই কনফিডেন্স ভাঙার জন্য। কথাটা বুঝতে পারছেন? নাইমুল ইসলাম খানরা যে ভুল করেছে, এই বেনজিররা, আজিজরা যে ভুল করেছে, দল দাসত্বের যে ভুল তারা করেছে, এই ভুলের মাসুল দিচ্ছে, এই ভুলের দাম চুকাচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা তাদের জীবন দিয়ে, তাদের জীবন দিয়ে। এটা একটা ভালো কথা বলছে, এই ছাত্ররা জীবন দিয়ে এই সব অসভ্য বর্বর সুবিধাবাদী যে চক্র গড়ে উঠছে, এই চক্রের বিরুদ্ধে আজকে ছাত্রদের রক্ত দিতে হচ্ছে। ছাত্রদের রক্ত যাচ্ছে কেন? যাওয়ার তো কোনো কথাই ছিল না। এই রক্ত যাচ্ছে হচ্ছে এই যে চক্র গড়ে উঠছে, গং গড়ে উঠছে, রাষ্ট্রের যে বড় পর্যায়ে বুদ্ধিজীবী, সাংবাদিক সহ, ব্যবসায়ী সহ, বড় বড় রাজনীতিবিদ সহ যে চক্র গড়ে উঠছে, এই চক্রকে দমানোর জন্য আজকে সাধারণ ছাত্রের রক্ত চড়তেছে। এবং আজকে যদি এখনো যদি ওরা ঠিক না হয়, মিলিটারিরা যদি আজকে ভুল করে আবার এই ছাত্রদেরকে দমায় গিয়া, আজ থেকে বাংলায় আরো 20-30 বছর বাংলাদেশ আরো পিছিয়ে যাবে। থ্যাংক ইউ। পড়বে তখন তাদের এই ভুলের মাসুল দিতে হবে পুরো জাতিকে গোলাম হয়ে, অথবা আবার আজকে তো শয়ে শয়ে মারা যাচ্ছে, তখন হাজারে হাজারে। এবং সেনাবাহিনীর ব্যাপারেও বলি তমিল ভাই, আমরা সেনাবাহিনী যদি কোনো বাড়াবাড়ি করে তাকেও মাসুল দিতে হবে। কারণ এই যে ছাত্ররা যারা আন্দোলন করতেছে, তাদের আপনি যদি দেখেন তাদের যে রক্তের গরম, তাদের যে সাহস, এই আন্দোলনে যেই সব কম বয়সী ছেলে মেয়েরা যে প্রতিবাদের যে ভাষাটা করছে, সেনাবাহিনী যদি বুঝতে ভুল করে যে এই সাহস সেনাবাহিনীর বিপক্ষে ব্যবহার হবে না, তাহলে সেনাবাহিনী ভুল করবে। সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে চায়, কোনো ধরনের বাড়াবাড়ি করে, জনগণের বন্ধু না হয়ে যদি জনগণ শত্রুতে রূপান্তরিত হয়, তাহলে এই ছাত্ররাই কিন্তু এই সেনাবাহিনীর বিপক্ষেও যুদ্ধে নেমে যাবে। যুদ্ধ করতেছে এখন হচ্ছে কি আপনার সরকারের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে এখন যুদ্ধ হচ্ছে। কিন্তু তখন কিন্তু সেনাবাহিনী যদি আবার এই স্বৈরাচারের পক্ষ নেয়, তখন কিন্তু টার্গেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই সেনাবাহিনীর বিরুদ্ধেও আন্দোলন করবে। ইতিহাস আছে বাংলাদেশের ছাত্রদের, মানে নির্যাতনকারীর বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত ঝরানোর ইতিহাস বাঙালির যে আছে, ছাত্রদের যে আছে, সেটা প্রমাণ হয়ে গেছে। এবং আমার মনে হয় সবাই বলতেছি, দুর্নীতিবাজদের, যারা সন্ত্রাসী, যারা স্বৈরাচার, তাদের এখন শিক্ষা নেওয়ার সময় আসছে যে তুমি 2 দিন আগে অথবা পরে এই তোমার যে অসভ্য আচরণ, তার বিপক্ষে তুমি প্রোটেস্ট হবেই। একটা উদাহরণ দেই, বিটিভি যখন জ্বালিয়ে দেয়া হলো এবং বিটিভিতে যারা সংবাদ উপস্থাপন, তারা যখন বের হয়ে যাচ্ছিল, তাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছিল, বাতাবি লেবি টুবি বলা হচ্ছিল। এগুলো স্পন্টেনিয়াসলি, স্বাভাবিকভাবেই হয়েছে। এই যে প্রতিবাদ কেন হয়েছে? কারণ এটা অর্জন করছে বিটিভি, সে অর্জন করছে এটা, যার কারণে সেই প্রতিবাদের সম্মুখীন হয়েছে। যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দল, যে কোনো শ্রেণী যদি স্বৈরাচারের পক্ষ নেয়, তারা কিন্তু এই আক্রমণের শিকার হবে। সেটা হোক তারকা হতে পারে, সেটা ক্রিকেটের তারকা হোক, আপনার সংস্কৃতি জগতের তারকা হোক, যে কোনো অঙ্গনের লোকই হোক, সরকারের যদি স্বৈরাচারী পক্ষ নেয়, তারা কিন্তু আক্রমণের শিকার হবে, তারা কিন্তু টার্গেটে পড়বে। কারণ ছাত্ররা কিন্তু আপনার যে যথেষ্ট স্মার্ট, তার প্রমাণ তারা দিয়ে দিয়েছে। তারা কিন্তু শত্রু ঠিকই শনাক্ত করতে পেরেছে, দেশের শত্রু শনাক্ত করতে পেরেছে তারা, এবং শক্তি এবং রিয়েল টার্গেটেই কিন্তু তারা হিট করেছে। বিটিভিকে কেন হিট করলো? বুদ্ধিজীবীদেরকে যে পছন্দ ধরেছে,
জাফর ইকবালের মতো ব্যক্তিকে যেভাবে রেসপেক্ট পায় বাংলাদেশ, এই প্রগতিশীলরাই রেসপেক্ট করে। ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পড়ে, সে যে সম্মান পায়, সেই সম্মানিত ব্যক্তিকে কিভাবে পদদলিত করে ফেলে দিতে পারে, সেটাই তো ছাত্ররা প্রমাণ দিয়ে দিয়েছে। মানে আপনাকে যে একটা সম্মান দিয়ে দিয়েছি সেই কারণে আপনাকে আর নামাতে পারবো না, তা কিন্তু না। জাফর ইকবালের মতো ব্যক্তিকে কিভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, কেন করেছে? কারণ জাফর ইকবালদের মতো ব্যক্তির যে বুদ্ধি, সেখানে যে পছন্দ ধরেছে, এটা মানুষ বুঝতে পেরেছে, স্মার্ট ছেলেরা এটা বুঝতে পেরেছে। সুতরাং যে কোনো শক্তি যদি সুবিধা নিতে চায়, বাংলাদেশ এখন একটা টেরিবল সিচুয়েশনে ভিত্তি যাচ্ছে, কঠিন একটা সময় পার করতেছে বাংলাদেশ। এই কঠিন সময়ের ভিতরে যারা সুবিধাবাদী, যারা সুবিধা নিতে চাইবে, তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। আপনি দেখেন ৭১ যুদ্ধের সময় যারা সুবিধা নিতে চাইছে, তারা কিন্তু রাজাকার নামক শব্দে ভূষিত হয়েছে। এই যে রাজাকার যে ঘৃণিত একটা শব্দ তাদের জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক একই টাইমে ওই শব্দের যে মিসইউজ করছে আবার বর্তমান সরকার, সেটাও কিন্তু মানুষ, স্মার্ট পিপলটা ধরে ফেলছে যে তুমি রাজাকার শব্দের মিসইউজ করে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয়, দুর্নীতিবাজের জন্ম দিচ্ছ, একটা স্বৈরতান্ত্রিক সিস্টেম গড়ে তুলতেছো, সো তারা প্রতিবাদ করতেছে। আপনি ট্রিক্স খেললে তো কাজ হবে না। ঠিক একইভাবে এখন যারা সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকে কিন্তু স্মার্ট পিপলটা শনাক্ত অলরেডি করে ফেলছে। উদাহরণ দিলাম, বিটিভির সংবাদকর্মীরা যখন বের হয়ে যাচ্ছিল, তাদের প্রতি যে তুচ্ছ তাচ্ছিল্য করছে তারা, সাধারণ মানুষ, সাধারণ ছেলেরা, এতে বোঝা যায় যে তারা শনাক্ত করতে পারে, দুর্নীতিবাদ শনাক্ত করতে পারে। এবং এটা একটা মানে সংকেত, সাধারণ ছাত্র জনতার কাছ থেকে সংকেত, সাধারণ জনতার যে বিপ্লবী যে চেতনা, সেটা জাগ্রত হয়েছে। সাধারণ ছাত্রের বিপ্লবী চেতনা জাগৃত হয়েছে এবং তারা শত্রু শনাক্ত করতে পারতেছে। সুতরাং আমি মনে করি স্মার্ট পিপলদের সেই শত্রু না হওয়া থেকে বিরত থাকা উচিত। স্মার্ট পিপলদের এখন এই ছাত্রদের শত্রু যেন না হয়, সেনাবাহিনী যেন সুষ্ঠু ভূমিকা পালন করে, সেটাই আশা করব। তো আমেল ভাই, আপনি যদি সংক্ষিপ্ত শেষ বক্তব্য দেন। আর একটু শেষ করি, আমি আরেকটু কথা বলি এখানে। একটা জিনিস দেখা যায় আপনার ফেসবুকে আসে এরকম যে শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকাররা চাকরি পাবে। এই কথাটার ভিতরে খারাপ কি আছে? খারাপটা কি আছে আমি একটু বলি আপনাকে। প্রশ্নটা করেছে কে জানেন? প্রবাস আমিন। প্রবাস আমিনরাই হচ্ছে একটা প্রশ্নটা ছিল এরকম যে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে নাকি রাজাকার ছেলেরা চাকরি পাবে, তাহলে কারা পাবে? কথাটা বুঝতে পারছেন? এই প্রশ্নটা ছিল লিডিং কোশ্চেন ছিল, এবং এই প্রবাস আমিন এটা ইচ্ছা করেই করেছে। প্রবাস আমিনরা কারা? এরা হচ্ছে সেই ৫ আটা সাংবাদিকের দল। কথাটা বুঝতে পারছেন? ৫ আটা সাংবাদিক মুক্ত বাংলাদেশের জন্যই ছাত্ররা আন্দোলন করতেছে। দুর্নীতি, আপনি দেখেন মিথিলা ফারজানা যে ছিল সাংবাদিক, সে কিন্তু কানাডাতে এসে রিক্রুটমেন্ট হয়েছে। দেখেন আপনি, তাদেরকে আরেকজন সাংবাদিক পররাষ্ট্র দপ্তরে একজন চাকরি পাইছে। সেটাই বলছি, মিথিলা ফারজানা, তার কথাই বলছি। তারা তো এগুলো করছে। তারপরে আপনার এই যে ফারজানা রূপা আছে, শ্যামল দত্ত আছে, এদেরকে দেখছিলাম না? নাইমুল ইসলাম কি দম্ভ, এবং প্রধানমন্ত্রী সফরসঙ্গী হওয়ার জন্য, শুধুমাত্র প্রধানমন্ত্রী সফরসঙ্গী হওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, ফোকাস পাওয়ার জন্য স্বৈরাচারের সমর্থন করা। আমি ক্লিয়ার করি জিনিসটা কি ঘটছে সেদিন সংবাদ সম্মেলনে। আমি পুরো লাইভ দেখছি, আমি পরে করে লাইভ দেখছিলাম। আমি এই কোশ্চেনটা করার পরে তো সেখানে উত্তর দিচ্ছে এইটা, সে সুযোগ পাইছে, সে বলছে গ্রুপ হলো দুইটা গ্রুপ। কি কি? একটা হচ্ছে রাজাকার পাবে না মুক্তিযোদ্ধারা পাবে। এখন আন্দোলন করতেছে দুইটা গ্রুপ, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা গ্রুপ আন্দোলন করছে, আরেকটা হচ্ছে সাধারণ জনতা আন্দোলন করছে। ওই প্রশ্নের ফাঁদেই তো পাড়া দিছে সে। ওই প্রশ্নটা তমেল ভাই, ওই প্রশ্নটা যদি না হইতো আজকে হয়তো এই অবস্থাটা হইতো না। আমি আপনার শেষ করি। কারণ শেখ হাসিনা জানতে দিচ্ছে দুই গ্রুপে, দেশীয় কাজ করছে দুই গ্রুপ, তখন আন্দোলন করছে দুই গ্রুপ। একটা হলো মুক্তিযোদ্ধা কোটা পক্ষে, আরেকটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা যাচ্ছে যেন সবার জন্য সমান চাই। এখন সাধারণ ছাত্র, ওই হাসিনা উত্তর দিল একটা গ্রুপ মুক্তিযোদ্ধা, একটা গ্রুপ রাজাকার। সাধারণ ছাত্রছাত্রীদের রাজাকার বলছো তুমি,
ওটা তো প্রশ্নকারী, আপনি লক্ষ্য করেন তমেল ভাই, ওই প্রশ্নকারী একজন সাংবাদিক প্রশ্নকারী কিন্তু দুইটা ভাগ দিয়ে দিয়েছে, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। প্রশ্নকারীটার প্রশ্নটা এই যে ফাঁদে কিন্তু সে পাড়া দিছে ওখানেই। কিন্তু এইটা এরকম প্রশ্ন করার আগে আমি আপনারে বলি, ওইখানে আপনার প্রাইম মিনিস্টারের যে আপনার অফিসে যখন আপনার সংবাদ সম্মেলন হয়, এর আগে ওদের ব্রিফিং হয়, সাংবাদিকদের ব্রিফিং হয়। নাইমুল ইসলাম খান তো প্রেস সচিব, সে ব্রিফিং করে যায়। এটা তো ফারজাউল বা সরাসরি বলছে ইন্টেলিজেন্ট কোশ্চেন করবেন। এটা ফারজাউল বা বলছে যে আমাদেরকে ব্রিফিং করা হয়েছে ইন্টেলিজেন্ট কোশ্চেন করার জন্য। শেখ হাসিনা তখন আবার উত্তর দিচ্ছে এরকম যে হ্যাঁ, এটা তো ওদের রুটিন হওয়ার পরে তো আসে, বলে তোমাদের করতেই হবে, আমি তো আছি, তোমরা ভয় পাও কেন, আমি তো আছি। কথাটা বুঝে গেল? প্রবাস আমিনরা তখন এমনই কোশ্চেন করবে যে তুমি এখন রাজাকারদের সম্পর্কে বলো, তোমাকে ধরাই দিচ্ছি, এই যে বিএনপি মনে আছে বিএনপি করেছিল, ওই যেটা করেছিল, তোমাকে ধরাই দিচ্ছি আমি, তুমি এটা নিয়ে বলো, শুধু তোমাকে আমি সৃষ্টি করে দিচ্ছি। এই সমস্ত সাংবাদিককে ইউজ করাই হয়। গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিবে, ওই স্টেটমেন্টটা মনে করেন যে আপনার পক্ষে। ফারজানা রূপার প্রশ্নগুলো তো এরকমই ছিল, সে যেভাবে প্রশ্নটা করছে। তাহলে আমি কিছু কথা বলতে পারবো, কথাটা বুঝছেন? এগুলা সাজানো। প্রবাস আমিনরা এইরকম, ওরা বিক্রি হওয়া, কথা বুঝছেন, এরা এরকমই। ধন্যবাদ। হ্যাঁ, নাম ইসলাম সরাসরি বলতো যে আমি আমার সংবাদের যে সাংবাদিকদের বেতন দিতে পারি না, গভর্নমেন্টের আমার লোকে গিয়ে দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, বিএনপির আমলে আমি নির্যাতিত হয়েছি, সে তো বলেই দিচ্ছে সে কেন ওই লোক সে পাচাটে, সেটা বলেই, সেটা ইয়ে নাই, নিরপেক্ষ নয় সে। আর এগুলো তো চিহ্নিত, এই যে আপনি তাদের নাম বলতেছেন কেন? এগুলো তো নাম বলতে আমাদের দ্বিধা নাই, এটা সবাই তো বলতেছে, এটা তো এমন তো না যে একটা গ্রুপ বলতেছে, এটা তো এরা তো চিহ্নিত হয়ে গেছে, এবং এরা যেসব চ্যানেলে কথা বলে সেসব চ্যানেলও চিহ্নিত হয়ে গেছে। এর চ্যানেল চিহ্নিত হয়েছে, সময় নিউজের সাংবাদিককে লোকে নিউ ইয়র্কে মারা হয়েছে, এগুলো দেখছি না আমরা। কেন? কোত্থেকে তো ক্ষোভ আসে তোমাদের উপরে? এই জন্যই তো, এবং বিচার ব্যবস্থা সম্বন্ধে যদি আপনি দেখেন যে এই যে বিভিন্ন রায় হয়, তারপরে কাউকে যে তার সাথে অ্যালাইন না তাকে দেশ থেকে বের করে দেয়, আবার সরকার যেটা চায় সেই অনুযায়ী রায় হয়। হ্যাঁ, নির্বাচনের আগে যে আওয়ামী লীগে ঢুকে ইলেকশন করে বিএনপির ক্যান্ডিডেট পিপুল, তাকে ইয়ে করা হয়, একই মামলায় একজনকে ছাড়ে দেয়, আরেকজনকে গ্রেপ্তার করে রাখে। তারপর ডক্টর ইউনূসের কেসটা কি মানুষ দেখে না? বিশ্বনন্দিত ঘটনা, যাই হোক, বিশ্বনন্দিত, সে তো সে নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তার সারা ওয়ার্ল্ডে যে সেলিব্রেটেড, তাকে নিয়ে আপনি খেলা করতেছেন। সে আইসা বাইরে বলতেছে আমাকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সাধারণ জনগণ, মানুষ কি এতই স্টুপিড? ভয়ে কথা বলে না পাবলিক তো ভয়ে কথা বলে না, তো বোঝাই যাচ্ছে। এই যে শ্রেণীটা গড়ে উঠছে, ভয়ের সংস্কৃতি গড়ে উঠছে তমেল ভাই, ভয়ের বাংলাদেশ একটা ত্রাসের সম্রাট গড়ে উঠছে, গ্যাং তৈরি হয়ে গেছে, কথা বলতে মানুষ ভয় পায়। মানুষ রাস্তাঘাটে আমরা দেখেছি যে বাসে মানুষ আগে পলিটিক্যাল ডিসকাশন করতো, এখন আর বাসে পলিটিক্যাল ডিসকাশন করে না, চায়ের দোকানে পলিটিক্যাল ডিসকাশন করতো, এখন আর পলিটিক্যাল ডিসকাশন করতে পারে না, কারণ পলিটিক্যাল ডিসকাশন করলে আওয়ামী লীগের বিপক্ষে দুই একটা কথা বলতে বের হলে তারা টার্গেট হচ্ছে, এটা তো দেখা গেছে। বাংলাদেশের পথে আজকে মানুষ কথা বলতে পারে না। তারপরে জয় বাংলা বলার জন্য মানুষের উপর নির্যাতন করা হয়েছে, এগুলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ে যায় নাই? মানুষের প্রতি নির্যাতন করা হয়েছে, ছাত্রলীগ যে পদে পদে মানুষকে নির্যাতন করতেছে, এগুলো তো স্পষ্ট। তো মূলত এইগুলা সবকিছুর বিপক্ষে আসলে একটা বিস্ফোরণ হয়েছে। এখন আমরা আশা করব যে যত সমস্যাই হোক, সেনাবাহিনী যদি অন্যায়ভাবে সরকারকে সমর্থন না করে, আমি মনে করি যে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে। এবং এটাও আমি একটা জিনিস বুঝতে পারতেছি, শেখ হাসিনা যে পদত্যাগ করার পরে বা ক্ষমতা যদি থেকে বিচ্যুত হয়, সে খুব সহজে সে ক্ষমতা ছেড়ে দেবে এটা সে করবে না। কারণ হচ্ছে সে জানে যে সে যদি ক্ষমতা ত্যাগ করে এতদিন যা করছে সেটার কারণে যে সে গ্রেপ্তার হবে এবং সে যে জেলে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। তো সে নিজেকে এইভাবে এই বিপদে ফেলবে না, যার কারণে সর্বশেষ যেটা করা যায়, দেশের যে বিপন্ন করে হলেও সে নিজে বেঁচে থাকতে চাইবে। দেশে হয়তো একটা বড় বিপদের দিকে দেশ এগোবে আমার কাছে মনে হচ্ছে, সেটা যদি হয়। এবং আমি জানি না, ভারত যদি এখানে যদি কোনো মিস্টেক করে, রাজনৈতিক জায়গা থেকে ভারত যদি মিস্টেক করে, আমি বারবার বলতেছি, ভারত যদি মিস্টেক করে, ভারত যদি কোনোভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি
শেখ হাসিনাকে সরকারকে যদি সমর্থন করতে চায় বা করে, তাহলে কিন্তু আরো গণবিস্ফোরণ হবে। কারণ বিএনপি জামাত সহ এটা আপনার সাথে আমি দ্বিমত করি একটু। আচ্ছা, দ্বিমত করেন। একবার আমি বলে নেই কেন বললাম, যে বাংলাদেশের মানুষ অলরেডি কিন্তু বলা হচ্ছে যে সরকার টিকে আছে ভারতের উপর। এখন যদি ভারত সাপোর্ট করে, তাহলে তো বাংলাদেশের মানুষ আরো এটা তো বিরূপ প্রতিক্রিয়া জানাবে। আমি দ্বিমত করতেছি আপনার অন্য জায়গায়, দ্বিমত করতেছি আমি এইখানে। মোদী সরকার যখন আপনার বাংলাদেশে ইন্টারফেয়ার করবে কি করবে না এর সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে হলে তাকে তার ফরেন পলিসি দিয়ে নিতে হবে। কিন্তু মোদী সরকার হচ্ছে এখন একচ্ছত্র সে গিয়ে পায় নাই, ম্যান্ডেট সে পায়নি, তাকে এখন হচ্ছে গিয়ে আপনার ওই বাকি দুইজন যে প্লেয়ার আছে তার ওইটাই বলতেছি তমেল ভাই। ভারত আমার মনে হয় আগের মোদী সরকার ওই পজিশনে নাই যে যা ইচ্ছা তাই করবে, যার কারণে ওরাও বিপদে আছে। কারণ বাংলাদেশের এই আন্দোলন কিন্তু অলরেডি ভারত কিন্তু প্রভাব পড়া শুরু করছে, ক্যালকাটাতে এবং দিল্লিতে এটা প্রভাব পড়তেছে, এবং ওরা চাবে না আমার মনে হয় যে এটাতে ইনভলভ হয়ে নিজের ক্ষতি করা, নিজের ক্ষতি করা। ইন্ডিয়া বয়কট নিয়ে কথা হয়েছিল আরেকবার। হ্যাঁ, বাংলাদেশে তো এটা কমনলি চলছে, প্রোডাক্ট বয়কট এই সব অনেক কিছু চলছে, এগুলোও কিন্তু প্রতিবাদ। এই গেল দুইটা। আরেকটা আপনাকে বলি আমি, এখন ইন্ডিয়ার যতগুলো নেইবারিং কান্ট্রি আছে এটা নিয়ে কথা এটা নিয়ে কথা বলছে যে নেইবারিং কান্ট্রি, যতগুলো নেইবারিং কান্ট্রি আছে ইন্ডিয়া, কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। একমাত্র বাকি আছে এখন বাংলাদেশ আর ভুটান, আর কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। আমরা চাইবো যে অ্যাটলিস্ট, আমি খুব মনে প্রাণে চাই যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকা দরকার। তোয়াম্মেল ভাই, ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ। বাংলাদেশের সাথে ভারতের একটা ব্যালেন্সড একটা সম্পর্ক থাকতে হবে। অত নতজানু হওয়া যাবে না, আবার তাদের সাথে আমাদের বিদ্বেষও করা যাবে না, যেটা আগে ছিল মোটামুটি। আগে কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো ছিল, কিন্তু এখন হয়ে গেছে নতজানু। এই নতজানু থেকে বের হয়ে আসতে হবে, আবার এই থাকতে হবে, ব্যালেন্সড একটা নেশন হিসেবে থাকতে হবে, বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে হবে। দাবি যদি আমাদের যেগুলো আছে এগুলা স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে আমাদেরকে আলোচনার মাধ্যমে আদায় করে নিতে হবে, অথবা যদি কোনো কিছু আমাদের ন্যায্য হিসেবে আমরা না পাই, সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে পর্যায়ে যাইতে হবে, জাতিসংঘে যাইতে হবে, এটার মাধ্যমে চলতে হবে, কিছু করার নাই। কিন্তু ভারতের সাথে আমরা মারামারি করতে যাওয়া আমাদের ঠিক না, যেটার দিকে বিএনপি বা জামাতিরা ওইটা করার চেষ্টা করে, ওইটা আমি সাপোর্ট করি না কখনোই। ওইটা করা যাবে না। উঠতে বসতে ভারত বিরোধী কথা বলা, ভারত বিদ্বেষীকে মন মানসিকতাকে করা, দেশে নার্চার করা, এটা আমি মোটেই সাপোর্ট করি না। কিন্তু আবার সাথে সাথে একইভাবে এই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে নতজানু পলিসি, সেটাও সমর্থন করি না। তো যাই হোক, তমেল ভাই আপনি বলেন। তো ভারতের যে সিচুয়েশন রয়েছে আমি আপনাকে বলি, 1971-এ ভারত যখন বাংলাদেশকে সেপারেট করার জন্য হেল্প করলো, তাদের তো টার্গেট ছিল। ফরেন পলিসি গুলো আপনার একদিন, 2 দিন, 5 দিনের জন্য হয় না, এগুলো আপনার 50 ইয়ার্স 60 ইয়ার্স লং চিন্তা ভাবনা হয়। একই চায়না যে আপনার চুপচাপ আছে এখন, কেন আপনার কি মনে হয় চায়না চুপচাপ? নো, চায়না হচ্ছে হলো আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রত্যেকটা গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। 1917 সালে, 1917 বা 10 হবে না 14 জানুয়ারি, আমার ডেটটা ঠিক খেয়াল নাই, বেলফোর চুক্তি হয়েছিল 1919 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। 1917 সালে তারা এটা করছে। 1920 সালে দখল করা হয়েছিল প্যালেস্টাইন। 1948 সালে গিয়ে আপনার ইসরায়েল এস্টাবলিশড হয়েছে। 30 ইয়ার্স লং প্ল্যান হয়ে গেছে, এটা এমনি এমনি হয় নাই, একদিন 2 দিনের গল্প না এগুলা। ফরেন পলিসি লম্বা পলিসি। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ার প্ল্যান করাই আছে, সে এইটাকে তার আলাদা করে সেপারেট করেছি কোন একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে, এবং চায়না এটা হতে দিচ্ছে না, একটু ঝামেলা তার আছে, কথা বুঝতে পারছেন? এই জন্য সে করতে পারবে না। কিন্তু বাংলাদেশের এই গভর্নমেন্টটা যেভাবে ভারতের প্রতি সে একেবারে দলদাস হয়ে গেছে, এই গভর্নমেন্টটা, এইটা খুব খারাপ জিনিস করছে। জি, ধন্যবাদ তমেল ভাই। আমরা হয়তো আন্তর্জাতিক বিভিন্ন আরো বিষয় আছে, হয়তো ভবিষ্যতে আমরা সেই বিষয়ে। সেনাবাহিনীর ব্যাপারে আমি একটু বলে দিই। বলেন। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে করাপ্ট করার চেষ্টা হয়েছে। যেহেতু আপনার কথা আমি আগেও বলছিলাম একবার, যে বাংলাদেশ সেনাবাহিনীতে জিয়াউর রহমানের একটা অনুসারী আছে, এরশাদের একটা অনুসারী আছে, কিন্তু আওয়ামী লীগের কোনো অনুসারী নেই। এখন তারা এখানে ওই দলের একটা অনুসারী করার চেষ্টা করছে। আর সেনাবাহিনীর যে জিনিস, তারা হলো সেনাবাহিনীর এই যে তাদের যেই লোকজন জিয়াউর রহমান বা এরশাদের নিজের পরিবারের সদস্য মনে করে সেনাবাহিনী। এরা সেনাবাহিনী একটা পরিবার,
ওই পরিবারের কোন সদস্যই আওয়ামী লীগের মধ্যে নাই, সেভাবে লিডিং এ নাই। এখন শেখ হাসিনা সেনাবাহিনী কতটুকু করতে পারছে সেটা বোঝা যাবে সেনাবাহিনীর এইবার এই বাচ্চা ছেলে পেলেদের সাথে তার ব্যবহার দিয়ে বোঝা যাবে সেনাবাহিনী কতটুকু করাপ্টেড। এটা অলরেডি আমরা ইলেকশনের সময় দেখতে পাচ্ছি, হ্যাঁ, জেনারেল আজিজের সময় আমরা দেখতে পাইছি তারা কতটুকু করাপ্টেড। এখন যেহেতু বাচ্চা বাচ্চা ছেলেগুলা যেহেতু আমাদের ভুলের দাম চুকাচ্ছে তাদের জীবন, সেনাবাহিনী, হ্যাঁ, আপনার কথা আমার কথা বোঝার চেষ্টা করেন, কথা শেষ করি। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা এই মনে করেন যে দল দাস, আপনার হামলা, দল দাস, দুর্নীতিবাদদের ভুলের দাম দিচ্ছে, তাদের জীবন দিয়ে দাম দিচ্ছে। যদি রিয়েলাইজ করতে না পারে তাহলে বুঝতে হবে এই সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। সেনাবাহিনী এখন প্রমাণ দেবে যে তারা কতটুকু করাপ্ট হয়েছে। আপনি দারুণ বলছেন, যদি ছাত্রদের সাথে অমানবিক কাজ করে, যদি মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশের মানুষের জনগণের স্বার্থের বিপক্ষে যদি কোনো কাজ করে, তখন প্রমাণিত হবে যে সেনাবাহিনী আসলেই কত করাপ্টেড হয়েছে কিনা। এখন হচ্ছে তাদের প্রমাণ দেওয়ার সময় যে তুমি কতটুকু মানে পারফেক্ট আছো, নাকি তুমিও সরকারের দাসে পরিণত হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী কি সরকারের বিচার ব্যবস্থা যেভাবে করায়ত্ত হয়ে গেছে, প্রশাসন যেভাবে করায়ত্ত হয়ে গেছে, বড় বড় বিজনেস প্রতিষ্ঠান সহ সবকিছু যেমন করায়ত্ত হয়ে গেছে, এখন বাকি আছে শুধু সেনাবাহিনী। লাস্ট টার্গেট, এই লাস্ট টার্গেট সেনাবাহিনী এখন প্রমাণ দেবে যে তারাও কি সরকারের দাসে পরিণত হয়েছে কিনা। লাস্ট বলি, আপনার লজ্জার বিষয় আজকে এরকম যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, হ্যাঁ, এই বুইরা 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 যেগুলি আছে যা করাপ্টেড ছিল, এদের দাম দিতে হচ্ছে, বাচ্চা ছেলেদের জান দিয়ে দিতে হচ্ছে দাম। এটা লজ্জার কথা। বুইরা বুইরারা কথা শুনতে খারাপ, আমি আপনাদের বলি, কারণ কারণ এরা তো শিশু, এদের তুলনায় সব যারা যারা আপনার সঙ্গে করাপশনে জড়িত এরা কারা? সব বাচ্চাদের ছেলেরা, ওরা তো গার্জিয়ান লেভেলের লোক। আমি বুঝে বলছি, যারা যারা এই সমস্ত করাপশনে জড়িত, দল দাসে জড়িত, এরা কারা? এরা হচ্ছে লোকে আপনার এই বাচ্চা শিশুদের গার্জিয়ান, অভিভাবক হওয়ার কথা ছিল। আজকে এই বাচ্চা শিশুদেরকে এই বাচ্চারা সাহস দিচ্ছে গার্জিয়ানদের, তাদেরকে মাঠে নামতে বলছে। এবং এই সাহসের কারণে গার্জিয়ানরা কিন্তু মাঠে নামছেও, নামবে, তারা নামতেছে। এখন আপনি বলে, আমি এই গার্জিয়ানরা কিন্তু ছেলেদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করার কথা ছিল, কিন্তু এই বাচ্চারা আজকে লড়াই করছে কিসের জন্য? এই লড়াই হচ্ছে অস্তিত্বের লড়াই, এই লড়াই হচ্ছে ভবিষ্যতের লড়াই, এই লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই, মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। একদম বলছেন, একদম পারফেক্ট কথা বলছেন। বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই আসছে, যার কারণে দাঁড়ানোর লড়াই, মাথা নিচু করে দলদাস হয়ে থাকার লড়াই নয়। একদম। ধন্যবাদ তোয়াম্মেল ভাই। আমরা হয়তো ভবিষ্যতে আবার আলোচনায় আসবো। দর্শকবৃন্দ, অনেক বিষয়ে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সময়। Thank you for having me.